বেশ, দেখতে পাচ্ছিস তো? বল, দেখতে পাচ্ছিস? বেশ, আজকে আমরা করব আর্কিটেকচার, মাইক্রো প্রসেসরের আর্কিটেকচার, মানে এই ডায়াগ্রামটা। এখন বল, তোদেরকে যদি এই ডায়াগ্রামটাকে দেখে দেখে ড্র করতে দেওয়া হয়, আঁকতে পারবি কোথাও ভুল না করে? যদি দেখে দেখে ড্র করতে দিই, কোথাও কোনো ভুল না করে নিখুঁত ভাবে একদম সেম টু সেম আঁকতে পারবি? বল, রেসপন্স দে। পরীক্ষাতে ধর এই ডায়াগ্রামটা আসে, প্রায় বছরই আসে। ধর পরীক্ষাতে এই ডায়াগ্রামটা এসছে এবং তোদেরকে বলা হয়েছে দেখে দেখে ড্র করতে, তাহলেও তোরা নিখুঁত ভাবে, কোথাও কোনো কাটাকাটি না করে নিখুঁত ভাবে ড্র করতে পারবি? হ্যাঁ কি না, এই উত্তরটা দে। পারবি না, কোথাও না কোথাও ঠিক ভুল করে ফেলবি। অ্যারো চিহ্নতে, তীর চিহ্নতে, তীর চিহ্নতে কোথাও না কোথাও ভুল করে ফেলবি, যে কারণে আমার ছবিটা তৈরি করা থাকে বোঝানোর জন্য। কিন্তু এই ছবিটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চাই, তাহলে তোদেরকে না দেখে ড্র করতে দিলেও তোরা ড্র করে দিবি, যদি ঠিক স্টেপ বাই স্টেপে বুঝতে পারিস। আর ঠিক স্টেপ বাই স্টেপে যখনই আমি বোঝাবো জিনিসটাকে, তোদেরকেও কিন্তু ক্লিয়ারলি জিনিসটাকে বুঝতে হবে এবং তোদেরকে কিন্তু একটু রেসপন্স দিতে হবে, তবে আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপে বোঝাতে পারবো। এটা আমার প্রথম ক্রাইটেরিয়া আজকে। আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আজকে যে তোদেরকে একটু রেসপন্স দিতে হবে এই ছবিটাকে ক্লিয়ারলি বোঝার জন্য, কারণ এই ছবি আসবেই। তোদের দুটো ছবি, একটা ছবিটা 8085-এ, ফিগার ড্র করতেই হবে। ফিগার মানে আর্কিটেকচার, করতেই হবে। হয় সেটা 8085-এ, আর না হয় সেটা 8085-এর। আর যদি ছবি ড্র করতে দেয় মানে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরের, আর 8051 মানে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের। এখন এই যে দুটো ছবি, আমি যদি মাইক্রো প্রসেসরের ছবিটাকে ঠিক মতো করে বুঝতে পারি, সেখান থেকে যে সামান্য একটু একটু চেঞ্জ আছে, সেই চেঞ্জ নিয়ে মাইক্রো কন্ট্রোলার তৈরি। অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসরে মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচারটা কিন্তু মাইক্রো প্রসেসর থেকেই এসেছে। তাহলে মাইক্রো প্রসেসর থেকেই যদি মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচার আসে, তার মানে মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারের সাথে এর অনেক মিল থাকবে। কিছু কিছু জায়গায় একটু মডিফিকেশন করে আমরা মাইক্রো প্রসেসরের উপরে কিছু কিছু জায়গায় আমরা মডিফিকেশন করে আমরা মাইক্রো কন্ট্রোলার বানিয়েছি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে প্রথমে যদি আমি মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারকে ড্র করতে পারি ঠিক মতো করে, তার উপরে যদি একটু মডিফিকেশনটা যদি আমার জানা থাকে, তাহলেই সেখান থেকে মাইক্রো কন্ট্রোলারের আর্কিটেকচার আমরা সুন্দর ড্র করে দিতে পারবো। কিন্তু সেই মাইক্রো প্রসেসরের আর্কিটেকচার যদি তোদেরকে এটা কি আমি দেখে দেখে ড্র করতে বলি, তোরা কিন্তু পারবি না, আমি গ্যারান্টি দিচ্ছি এই কথাটা। তোরা কিন্তু পারবি না, কোথাও না কোথাও একটা ভুল করবি। কিন্তু যে সিকোয়েন্স আছে এই ছবিটা ড্র করার জন্য,
এই ছবিটা ড্র করার জন্য কিন্তু একটা সিকোয়েন্স আছে। আমরা যদি সেই সিকোয়েন্সটাকে ফলো করি দেন এখানে তো চোখ বন্ধ করে এই ছবি ড্র করে দিবি, যদি সিকোয়েন্সটাকে আমরা ফলো করি। এখন সেই সিকোয়েন্সটাকে ফলো করতে গেলে আমরা কিভাবে সেটাকে তৈরি করব। এখন সেটাকে তৈরি করতে গেলে প্রথমেই আসতে হবে আমাদের মাইক্রো প্রসেসর সম্বন্ধে আমরা যা যা জিনিস এখনো পর্যন্ত জেনেছি। বল, মাইক্রো প্রসেসরকে যে কাজে আমরা ব্যবহার করি সেটা কি কাজে? মাইক্রো প্রসেসরের মেন কাজটা কি? মাইক্রো প্রসেসরের মেন কাজ হচ্ছে টু এক্সিকিউট বা টু রান অর এক্সিকিউট কি? টু রান অর এক্সিকিউট, রানও লিখতে পারি এক্সিকিউটও লিখতে পারি, কি? প্রোগ্রাম, তাই তো? এটাই হচ্ছে মাইক্রো প্রসেসরের প্রথম এবং প্রধান কাজ। প্রথম এবং প্রধান কাজ। এখন যে প্রোগ্রামটা আমরা রান করাবো সেই প্রোগ্রামটা থাকবে কোথায়? সেই প্রোগ্রামটা কোথায় স্টোর থাকবে? মেমোরিতে, ঠিক তো? সেই প্রোগ্রামটা থাকবে, স্টোর থাকবে মেমোরিতে। এখন মেমোরি জিনিসটা কি? এখন আমাদের কাছে মেমোরি জিনিসটা কি? মেমোরি কথার অর্থটাই হচ্ছে একটা স্পেস বা একটা জায়গা। মাইক্রো প্রসেসরের কাছে মেমোরি কথার অর্থটা হচ্ছে একটা স্পেস, মানে একটা জায়গা। যে জায়গাতে কি কি থাকতে পারে? একটা প্রোগ্রাম থাকতে পারে অথবা একটা ডেটা থাকতে পারে। মেমোরিতে আমরা অ্যাকচুয়ালি কি স্টোর করতে পারি? মেমোরিতে অ্যাকচুয়ালি আমরা কি কি স্টোর করতে পারি? আমরা স্টোর করতে পারি হয় প্রোগ্রাম অর ডেটা, এই দুটো জিনিসই স্টোর করতে পারি। এখন প্রোগ্রাম বা ডেটা যেটাকেই স্টোর করি না কেন মেমোরির মধ্যে, অ্যাকচুয়ালি সেটা কোন ফরম্যাটে স্টোর হয়ে থাকে? বল, বা ডেটা যাকেই স্টোর করে রাখি না কেন অ্যাকচুয়ালি মেমোরির মধ্যে কোন ফরম্যাটে সেটা স্টোর হয়ে থাকে? অপকোড ফর্মে। সেটা অলওয়েজ অপকোড ফর্মে স্টোর হয়ে থাকে। এখন অপকোড মানেটা কি জিনিস? অপকোড কথার অর্থ রয়েছে সেট অফ বাইনারি ডিজিট, তাই তো? অপকোড কথার অর্থটাই হচ্ছে সেট অফ বাইনারি ডিজিট। মানে সেটা হয় 0 অথবা 1 দিয়ে তৈরি। আমি যদি এখন মেমোরির মধ্যে ধর একটা ডেটাকে স্টোর করে রেখেছি, যে ডেটাটার মান হচ্ছে 32, যে ডেটাটার মান হচ্ছে 32, এবং মেমোরির মধ্যে যে অপকোড ফর্মে ডিজিটাল বাইনারি ফর্মে মেমোরির মধ্যে যেটা স্টোর হয়ে থাকবে সেটা কোন ফরম্যাটে, সেটা তো আমরা দেখলাম অপকোড ফর্মে, এবং সেটা কোন নাম্বার সিস্টেমে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, কি আরো যে ফর্মগুলো আছে তার মধ্যে কোন ফরম্যাটে? হেক্সাডেসিমালে। কেন হেক্সাডেসিমালে থাকবে সেটা আমরা আগের দিন দেখেছি। এখন মেমোরির মধ্যে যদি 32 বলে একটা হেক্সাডেসিমালের ডেটা কোথাও স্টোর হয়ে থাকে তাহলে সেটা তার যে বাইনারি ডিজিট হবে সেটা কি? আমরা সবসময় কি বলেছি যে 1 2 4 8 এই ফর্মে আমরা সবসময় ভাগ করে নেব। তাহলে 3 এর বাইনারি ডিজিট কি হবে?
এখন বলতো এই যে 32 হেক্সাডেসিমাল কথাটা আমি লিখেছি, যেটা হেক্সাডেসিমালের একটা নাম্বার সিস্টেম, এখন এই নাম্বার সিস্টেমটা কত বিটের? 2 বিটের, 8 বিটের, না 16 বিটের? এইটা কত বিটের? 8 বিট। তাহলে 3 মানে কি? 3 মানে 2 আর 1 কে যোগ করে 3 পাবো। তাহলে 2 এর জায়গায় 1 আর 1 এর জায়গায় 1 বসলো, তাহলে এগুলো তো 8 আর 4 কে তো দরকার নেই 2 পাওয়ার জন্য। তাহলে 0 0 1 1, তাহলে 0 0 1 1 মানে 2, এই সরি 3। আর 2 মানে শুধু 2 এর জায়গাতে একটা 1, বাকিগুলো 0। তোমার 0 0 1 0, 0 0 1 0। তাহলে এটাই হচ্ছে হেক্সাডেসিমালের 32 আমার বাইনারি ফর্ম। এইটা কি বলি আমি? 32 ডেটার অপকোড ফর্ম। এটা কি বলা হয়? 32 হেক্সাডেসিমালটার অপকোড ফর্ম। তাহলে এটা কি বলি আমরা? অপকোড ফর্ম অফ 32 হেক্সাডেসিমাল। বোঝা গেল? তাহলে অপকোড জিনিসটা কি সেটা বুঝলি। এইবার সেই ডেটাটা তো মেমোরির মধ্যে স্টোর হবে। এখন মেমোরির মধ্যে প্রোগ্রামও স্টোর হতে পারে, মেমোরির মধ্যে ডেটাটাও স্টোর হতে পারে। এখন আমরা যে হোয়াটসঅ্যাপ করি, তোরা যে হোয়াটসঅ্যাপ করিস, সেই হোয়াটসঅ্যাপের যে অ্যাপটা, সেটা কি প্রোগ্রাম না ডেটা? এটা হচ্ছে প্রোগ্রাম, সেটা প্রোগ্রাম। আর হোয়াটসঅ্যাপের মধ্যে যে মেসেজগুলো থাকে, সেটা হচ্ছে ডেটা। তাহলে দেখ, তোদের মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজও আছে, তাহলে সেগুলো কোথায় স্টোর আছে? মেমোরিতে। দেখ, তোরা যখন ফোন কিনিস তখন ফোনের মধ্যে বলি যে এত জিবির মেমোরি চাই, এত জিবি আমার রম চাই, এত জিবি র্যাম চাই। তাহলে এই যে মেমোরি কথাটা বলিস, তার মানে সেই মেমোরি মানে কি একটা জায়গা, যে জায়গাতে আমি এগুলো সব স্টোর করে রাখবো। তাহলে এটাই হচ্ছে সেই জায়গাটা, এটাই হচ্ছে সেই জায়গাটা। তাহলে যে জায়গাটার মধ্যে সাপোজ ধরে নে এটা তোর মোবাইলের মেমোরির একটা জায়গা, তোর মোবাইলের মেমোরির একটা জায়গা, যে মেমোরিটার মধ্যে তোদের একটা হোয়াটসঅ্যাপ বলে একটা স্টোর আছে, ধরে নে এইরকম জায়গাতে হোয়াটসঅ্যাপ বলে স্টোর করা আছে। আবার দেখ, তোদের ফোন মেমোরিতে ফেসবুক বলে একটা জায়গা অ্যাপ ইনস্টল আছে, সেটাও ধরে নে এইরকম জায়গাতে স্টোর আছে। আরো যে অ্যাপগুলো তোদের মোবাইলে আছে সেগুলো ধর এরকম জায়গায় কোথাও না কোথাও স্টোর হয়ে আছে। এবং হোয়াটসঅ্যাপে যে ডেটাগুলো আছে, যে তার মধ্যে যে মেসেজ ট্যাসেজগুলো সব ঢুকে আছে, সেগুলোও এই মেমোরির মধ্যে স্টোর হয়ে আছে। তাহলে সেটাও ধরে নে এরকম জায়গাতে স্টোর হয়ে আছে। ফেসবুকের মধ্যে যে মেসেজ ট্যাসেজ আছে সেগুলো ধরে নে এরকম জায়গায় কোথাও না কোথাও স্টোর করে রেখেছিস, বা বাই ডিফল্ট স্টোর হয়ে থাকে। এখানেও যে মেসেজ অ্যাপটা আছে তারও ধরে নে কোনো না কোনো একটা জায়গাতে তোদের ডেটা স্টোর হয়ে আছে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের মেমোরির মধ্যে অনেক জায়গা আছে, যে জায়গাগুলোর মধ্যে অ্যাপগুলোও আছে, মানে প্রোগ্রামটাও আছে, এবং সেই প্রোগ্রামের ডেটাটাও আছে। এখন আবার কে জয়েন করলো দেখি। তাহলে এতটুকু জিনিস আমি এখানে রেখে গেলাম। এবার আমি একটু অন্য জায়গায় যাই। অন্য জায়গা বলতে গেলে আমরা সাধারণত আজকে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা 8085 মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারটাকে গঠন করব। 8085 মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারটাকে গঠন করব। এখন সেই আর্কিটেকচারটাকে গঠন করতে গেলে আমাদের একটা কম্পিউটার সিস্টেমটাকে, জগৎটাকে চিন্তা কর।
আমরা যে বর্তমানে কম্পিউটার সিস্টেমটা ব্যবহার করি, সেই কম্পিউটার সিস্টেম মানে তোদের এখন বর্তমানে একটা মোবাইল, তোদের মোবাইল চাইবে কি কম্পিউটারের থেকে কম এখন বর্তমান দিনে? এখনকার বর্তমান দিনে আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি সেগুলোই বা একটা কম্পিউটারের থেকে কম কিসের? তাহলে সেই কম্পিউটার সিস্টেমে আমাদের মেনলি তিনটে জিনিস দরকার পড়ে, যার মধ্যে যে তিনটে জিনিসের মধ্যে কোনো একটা না থাকলে পুরো সিস্টেমটাই বিকল। তাহলে সেই মেন তিনটে জিনিস আমার কি কি হতে পারে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমাদের কম্পিউটার সিস্টেমে মেন তিনটে জিনিসকে দরকার পড়ে, যে তিনটে জিনিসের মধ্যে কোনো একটা না থাকলে পুরো সিস্টেমটাই ইনভ্যালিড বা তাকে নিয়ে কিছু কাজ করা যাবে না। তাহলে সেই তিনটে জিনিসের মধ্যে আমার তিনটে জিনিসটা কি কি? সেই তিনটে জিনিস, যার একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, যার একটা হচ্ছে মাইক্রো প্রসেসর, যেটাকে তোরা বলিস প্রসেসর। কিন্তু এখনকার দিনে তো আর 8085 মাইক্রো প্রসেসর থাকে না, তো অনেক হায়ার ভার্সন মাইক্রো প্রসেসর থাকে। আর আরেকটা সিস্টেম কি আমার? মেমোরি, যেখানে সবকিছু স্টোর করবি। আরেকটা সিস্টেম কি আমার? আইও ডিভাইস। আইও ডিভাইস মানে ইনপুট আউটপুট ডিভাইস। এখন কম্পিউটারের জগতে ইনপুট আমি কার কার মাধ্যমে দিই? কিবোর্ডের মাধ্যমে, তাই তো? মাউসের মাধ্যমে ইনপুট দিই। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আউটপুট আমরা কোথায় পাই? ডিসপ্লেতে পাই। আর কোথাতে আউটপুট পেতে পারি? যদি সাউন্ড সিস্টেম লাগানো থাকে তাহলে সেই সাউন্ড সিস্টেমের মধ্যে আমরা আউটপুট পাই। আর কোথায় আউটপুট পেতে পারি? প্রিন্টার যদি লাগানো থাকে তাহলে সেই প্রিন্টারের মধ্যে আমরা আউটপুট পাই। তাহলে এইগুলো হচ্ছে আমার আউটপুট ডিভাইস, এইগুলোকে বলি আমরা ইনপুট ডিভাইস। এই আউটপুট ইনপুট ডিভাইসের মাধ্যমে দিয়ে আমরা ইনপুট দিই, সেইটা প্রসেসরে যায়, প্রসেসর থেকে মেমোরিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ কাজ সম্পন্ন করে, দিয়ে সেই কাজটা সম্পন্ন করে আউটপুটে পাঠিয়ে দিয়ে সেই আউটপুটটাকে আমরা দেখতে পাই। এটাই হচ্ছে আমার কম্পিউটারের জগৎ। এখন বলতো এই তিনটে মেন জিনিসের মধ্যে যদি কোনো একটা না থাকে তোদের কম্পিউটার সিস্টেম কি চলবে? দেখ, চলবে না। এবার সেই জায়গা থেকে আমাদের যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটাই আমাদের কাছে এখন বর্তমানে 8085 মাইক্রো প্রসেসর কে পড়ছি। সেই 8085 মাইক্রো প্রসেসরের আমার আর্কিটেকচারটা এটা, কিন্তু এখন আর্কিটেকচার কিছুই বুঝতে পারবে না যে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ। এখন সেই আর্কিটেকচারের মধ্যে আমি ধরে নে 8085 মাইক্রো প্রসেসরের থেকে মেমোরিটাকে আমি এখন বাইরে রেখেছি, মেমোরিটাকে বাইরে রাখা আছে। এটা হচ্ছে মাইক্রো প্রসেসরটা, মেমোরিটাকে বাইরে রেখেছি। কোথায় রেখেছি পরে দেখছি। আর আইও ডিভাইসটাকেও আমরা চিন্তা করছি একটা মনে মনে যে আমাদের কাছে কিছু একটা ইনপুট দেওয়ার জায়গা আছে। এবার সেই মাইক্রো প্রসেসরের মধ্যে যখন ঢুকছি আমরা মেন এই জগৎটাকে তিনটে ভাগে ভাগ করব। প্রথমত, যার প্রথম ভাগটাকে বলছি আমি এই জায়গাটা, এই সেগমেন্টটাকে আমি প্রথম চিন্তা করছি, এই সেগমেন্টটাকে। এই সেগমেন্টটা কিসের জন্য ব্যবহার করব আমরা সব আস্তে আস্তে ডিটেলসে শিখে যাব। এই সেগমেন্ট আমরা কিসের জন্য ব্যবহার করব? এই সেগমেন্ট আমরা ব্যবহার করব টু রান এ প্রোগ্রাম।
আমরা প্রোগ্রামটাকে রান করানোর জন্য এই সেগমেন্টটা। এখন প্রোগ্রামটাকে যখন আমি রান করাবো, প্রোগ্রামের মধ্যে কিছু ক্যালকুলেশন চলবে। এই ক্যালকুলেশন পার্টটা কোথায় হবে? ক্যালকুলেশন পার্টটা হবে এই সেগমেন্টে। ক্যালকুলেশন পার্টটা থাকবে এই সেগমেন্টে। তাহলে পুরো মাইক্রোপ্রসেসরের মধ্যে তিনটে জগৎ আমি এখানে ভাগ করব, যার একটা জগৎ হচ্ছে আমার এই জায়গাটা, যেটাকে আমরা প্রোগ্রামটাকে রান করানোর জন্য বা প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা ব্যবহার করব, এই জায়গাটা। আর আরেকটা জায়গা আমরা সমস্ত ক্যালকুলেশন করার জন্য আমরা ব্যবহার করব এই জায়গাটা। আর প্রোগ্রাম রান করা আর ক্যালকুলেশনের মধ্যে আমাদেরকে তো কিছু কন্ট্রোল করতে হবে, আমাদেরকে তো কিছু কন্ট্রোল করতে হবে। যদি আমরা সেই প্রোগ্রামটাকে কন্ট্রোলড ভাবে রান না করি, তাহলে তো হ্যাপাজেট রান করবে, হ্যাপাজেটলি সবকিছু হবে। তা না করে যে আমরা সবকিছু তো আমরা সিকোয়েন্সিয়ালি মেনটেন করব, তাহলে সেই সিকোয়েন্সিয়ালি মেনটেন করার জন্য আমাদের দরকার কিছু কন্ট্রোল সার্কিট। তাহলে এটাই হচ্ছে সেই কন্ট্রোল সার্কিটের পার্টটা, এই জায়গাটা হচ্ছে আমার সেই কন্ট্রোল সার্কিটের পার্টটা। তাহলে এই জায়গাতে আমরা মেনলি তিনটে জায়গায় ভাগ করলাম, যার একটা জায়গায় হচ্ছে প্রোগ্রাম তৈরি করার জন্য বা প্রোগ্রাম রান করার জন্য, আর একটা জায়গা হচ্ছে আমার সেই প্রোগ্রামের অন্তর্গত ক্যালকুলেশন করার জন্য, আর আরেকটা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা করব যখন, তখন তো আমাদেরকে সবকিছু সিস্টেমেটিক ওয়েতে কন্ট্রোল করতে হবে। তা সেই সিস্টেমেটিক ওয়েতে কন্ট্রোল করার জন্য দরকার পড়বে আমার কন্ট্রোল সার্কিট। তাহলে সেই কন্ট্রোল সার্কিটটা হচ্ছে এটা। এছাড়াও আমাদের আরো কিছু ডিভাইস আছে, আরো কিছু জিনিস জায়গা আছে, যে জায়গাগুলোকে আমরা এখন গুরুত্ব দেব না বা আমরা এখন পড়াশোনার মধ্যে আনবো, কিন্তু এই মুহূর্তে আমরা আনছি না, কারণ এইগুলোকে নিয়ে এক একটা স্পেশাল চ্যাপ্টার হবে। এইগুলোকে আবার পড়ার জন্য এক একটা স্পেশাল স্পেশাল চ্যাপ্টার আছে, কিন্তু তোদের সিলেবাসে অতটা নেই, তোদের সিলেবাসে অতটা নেই। এখন এই যে বললাম যে মেমোরির মধ্যে যে প্রোগ্রামটা স্টোর হবে, প্রোগ্রামটা কোথায় স্টোর হবে? মেমোরির মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতে। তাহলে সেই যে জায়গাটা আমাদের আছে, সেই জায়গাটা ধরে নে কোনো একটা জায়গাতে মেমোরিতে আছে। এবার সেই প্রোগ্রামটা যখন স্টোর করব কোনো একটা জায়গাতে মেমোরির মধ্যে, তাহলে সেই মেমোরির মধ্যে এত বড় জিনিসটাকে নিয়ে যখন কাজ করব, প্রসেসর যখন কাজ করবে, এত বড় জায়গাতে তো আমি সহজে বুঝতে পারবো না। তার জন্য আমরা একটা ছোট ভার্সন ব্যবহার করি, তার জন্য একটা ছোট ভার্সন আমরা ব্যবহার করলাম, এটাকে বলছি মাইক্রোপ্রসেসর। এখন এত বড় জিনিসটাকে মাথা থেকে আউট করে দিই, যে আউট করে দিয়ে আমরা একটা ছোট ভার্সন দেখি, যেটাকে বলি এখন মাইক্রোপ্রসেসর। এটা হচ্ছে আমার কাছে মাইক্রোপ্রসেসর, আর এটা হচ্ছে আমার মেমোরি। এখন কি বললাম, মাইক্রোপ্রসেসরের মধ্যে যখনই কোনো একটা ডেটাকে আমি স্টোর করেছি বা কোনো একটা ডেটাকে নিয়ে যখন আমি কাজ করব, সাপোজ ধরে নে মাইক্রোপ্রসেসরের মধ্যে এখন আমি 55 আর 56কে এখন যোগ করব। তাহলে 55 আর 56কে যখন আমি যোগ করতে যাব, আমাকে তো 55 বলে সংখ্যাটাকেও কোথাও স্টোর করতে হবে মেমোরিতে, 56 বলে সংখ্যাটাকেও কোথাও একটা স্টোর করতে হবে মেমোরিতে, দিয়ে তাদেরকে দুজনকে যোগ করার জন্য একটা প্রোগ্রাম রান করাতে হবে। যে প্রোগ্রামটা রান করলে এই দুটো ডেটাকে যোগ করে যোগফলটা একটা বানাবে, আর সেই যোগফলটাকে নিয়ে যাবে ডিসপ্লে ইউনিটে, দিয়ে আমাদেরকে আউটপুট দেখাবে। সেটা আমাদেরকে আউটপুট দেখাবে। এখন এই যে ডেটাগুলোকে আমরা স্টোর করব, তাহলে স্টোর করার জন্যে বল
মানুষই তো করে, সেটা সেটা তো মানুষই করবে। ক্যালকুলেটরে যখন আমরা যোগ করি তখন সুইচটা তো আমাদেরকেই টিপতে হয়, প্রেস করতে হয়। তাহলে আমরা যারা মানুষ, যারা প্রসেসরকে ব্যবহার করবে তাদেরকে বলা হয় প্রোগ্রামার। তাহলে প্রোগ্রামারদেরকে যখন একটা প্রোগ্রাম রান করতে হয়, মাইক্রো প্রসেসরে যখন একটা প্রোগ্রামকে রান করানোর দরকার পড়ে, প্রোগ্রামারদেরকে এই ডেটাগুলোকে তো ইনপুট হিসেবে দিতে হয়। আর ইনপুট হিসেবে যখন দিতে হয় তাহলে সেইগুলো গিয়ে তো মাইক্রো প্রসেসরের ভেতরে স্টোর হবে। আর সেগুলো গিয়ে মাইক্রো প্রসেসরের ভেতরে যখন স্টোর হবে, কোথায় স্টোর হবে? মাইক্রো প্রসেসরের নিজস্ব মেমোরির মধ্যে। তাহলে মাইক্রো প্রসেসরের নিজস্ব মেমোরি হচ্ছে এই জায়গাটা, যেটা প্রোগ্রাম রান করতে কাজে লাগে। মাইক্রো প্রসেসরের নিজস্ব মেমোরি হচ্ছে এই জায়গাটা, যেটা কিনা প্রোগ্রামকে রান করানোর জন্য কাজে লাগে। এবং সেই জায়গাটা মধ্যে আমাদের অনেক ভাগ করা আছে। সেই জায়গাটার মধ্যে দেখ অনেক ভাগ করা আছে। এখন এই ভাগগুলো কি জিনিস, তাহলে সেটা বুঝতে গেলে আমরা যখন এই ডেটাকে নিয়ে রান করব, সাপোজ আমি যে এই যে ডেটাটাকে লিখেছি, সেটা যেটা আমি বললাম তোদের আগের বার যে 32 বলে যে একটা ডেটা লিখেছিলাম হেক্সাডেসিমালে, সেটা কত বিটের? 8 বিটের, যেটা ছিল 00110010, যেটা কিনা ছিল আমার 8 বিটের একটা ডেটা। এই 8 বিটের ডেটাটাকে তো আমাকে স্টোর করতে হবে। তার জন্যে মাইক্রো প্রসেসরে আমার একটা মেমোরি লাগবে। সেই মেমোরিটা আমার কি দিয়ে তৈরি? সেই মেমোরিটা জেনারেলি তৈরি থাকে রেজিস্টার দিয়ে। সেই মেমোরিগুলো জেনারেলি তৈরি করা হয় রেজিস্টার দিয়ে। আর রেজিস্টার জিনিসটা কি? রেজিস্টার জিনিসটা হচ্ছে সেট অফ, কি বল, রেজিস্টার জিনিসটা কি বল? সেট অফ, না, সেট অফ ইনস্ট্রাকশন তো প্রোগ্রাম। আমি এখন 8 বিটের ডেটাটাকে স্টোর করব মাইক্রো প্রসেসরের মধ্যে ক্যালকুলেশনের জন্য। তাহলে 8 বিট ডেটা তো অপকোড ফর্মে স্টোর হবে এবং সেটা 8 বিট। তাহলে সেটা স্টোর হবে কোথায়? মাইক্রো প্রসেসরের নিজস্ব মেমোরির মধ্যে, ক্যালকুলেশন করবে। তাহলে নিজস্ব মেমোরির মধ্যে যখন স্টোর হবে, মেমোরিটা কি দিয়ে তৈরি? রেজিস্টার দিয়ে। রেজিস্টার কথার অর্থটা হচ্ছে সেট অফ ফ্লিপ ফ্লপ, সেট অফ ফ্লিপ ফ্লপ। এখন তোরা দেখ আগের সেমিস্টারে ফ্লিপ ফ্লপ করেছিলিস বাইনারিতে, এই সরি ডিজিটাল ইলেকট্রনিক্সে। তাহলে এখন ফ্লিপ ফ্লপটা নিয়ে আমাদের বক্তব্য নাই। ফ্লিপ ফ্লপ জিনিসটা হচ্ছে, ধরে নে একটা মাইক্রো প্রসেসরের মধ্যে, মাইক্রো প্রসেসর ধরে নে এটা মেমোরি, মেমোরির মধ্যে কতগুলো ঘর, মেমোরির মধ্যে এই যে সংখ্যাটাকে আমি স্টোর করব 8 বিটের, তাহলে এই 8 বিট কোথায় স্টোর হবে? 8 বিট যে সংখ্যাটা কোথায় স্টোর হবে? রেজিস্টারে। রেজিস্টার জিনিসটা কি? সেট অফ ফ্লিপ ফ্লপ। ধরে নে এটা হচ্ছে রেজিস্টার, মেমোরির মধ্যে একটা জায়গা যেটা রেজিস্টার দিয়ে গঠন, যে গঠনটা আবার ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। এবার ফ্লিপ ফ্লপ কটা দরকার পড়বে? যতগুলো বিট ততগুলো ফ্লিপ ফ্লপ, অর্থাৎ 8 ফ্লিপ ফ্লপ আমার দরকার পড়বে। সেই 8টা ফ্লিপ ফ্লপটা কি? 8টা ফ্লিপ ফ্লপ হচ্ছে 8টা ঘর, আর কিছুই নয়। 8টা ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে 8টা ঘর। আর এই ঘরগুলো জেনারেলি ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়। এই ঘরগুলো জেনারেলি ট্রানজিস্টর দিয়ে তৈরি। তাহলে 8টা ঘরে আমাকে এখন স্টোর করতে হবে 0010, সরি 11 আর 0010। তাহলে এক একটা ফ্লিপ ফ্লপ
এক একটা বিটকে স্টোর করবে। অর্থাৎ মেমোরি, অর্থাৎ মেমোরি মানে কোন মেমোরি? এখন যে কোনো মেমোরি। তাহলে মেমোরি মানে তৈরি হচ্ছে রেজিস্টার দিয়ে, সেই রেজিস্টার আবার তৈরি ফ্লিপ ফ্লপ দিয়ে, আর ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে এক একটা ঘর, মানে এক একটা ট্রানজিস্টর। যখনই কোনো ডেটাকে বা প্রোগ্রামকে আমি স্টোর করব, সেটা তো অপকোড ফর্মে স্টোর হবে। সেই অপকোড ফর্মে যতগুলো বিট থাকবে রেজিস্টারের মধ্যে, ততগুলো ফ্লিপ ফ্লপ থাকতে হবে। আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ এক একটা বিটকে স্টোর করবে, হয় সেটা 0, না হলে সেটা 1। এখন 8টা বিটকে রাখার জন্য 8খানা ঘর দরকার। 8টা ঘর হচ্ছে 8টা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি, আর এই 8টা ফ্লিপ ফ্লপ মানে 8টা ট্রানজিস্টর দিয়ে তৈরি। আর সেই 8টা ফ্লিপ ফ্লপকে নিয়ে আমরা একসাথে যেটাকে বলি, সেটাকে বলি রেজিস্টার। আর সেই রেজিস্টারটা কোথায় আছে? মেমোরির মধ্যে আছে। তাহলে সেটা মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল মেমোরি যেটা আমরা বলি, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল মেমোরি হচ্ছে এই সেগমেন্টটা, যে সেগমেন্টটা প্রোগ্রামারদেরকে প্রোগ্রাম তৈরি করার জন্য কাজে লাগে। এখানে আমাদের কতগুলো মেমোরি আছে, কতগুলো রেজিস্টার আছে, যে রেজিস্টারগুলো প্রোগ্রামার সহজে ব্যবহার করতে পারে প্রোগ্রাম তৈরি করার জন্য বা প্রোগ্রাম রান করার জন্য। এখানে কতগুলো মেমোরি আছে, কতগুলো মেমোরি জায়গা আছে, যে মেমোরি জায়গাগুলো প্রোগ্রামাররা প্রোগ্রামকে রান করানোর জন্য বা ডেটাকে স্টোর করার জন্য, ওই প্রোগ্রামটা রান করানোর জন্য যা যা ডেটা দরকার, সেই ডেটাগুলোকে স্টোর করার জন্য এখানে কতগুলো জায়গা আছে। যে জায়গাগুলো আমার 8 বিটের জায়গা, এবং সেই জায়গাগুলোকে যেহেতু মেমোরি, তাই সেইগুলোকে বলি আমরা রেজিস্টার। তাহলে এই জায়গাগুলো, এই জায়গার মধ্যে আমার কতগুলো রেজিস্টার আছে? যে রেজিস্টারগুলো আমার 8 বিটের। দেখ, প্রত্যেক কিছু নাম লেখা আছে এবং পাশে 8 বলে একটা সংখ্যা লেখা আছে। এখন এই জায়গাতে একটা প্রোগ্রামার প্রোগ্রাম রান করানোর জন্য, একটা প্রোগ্রামার প্রোগ্রাম রান করানোর জন্য যে যে রেজিস্টারগুলোকে ব্যবহার করতে পারে, যে যে রেজিস্টারগুলোকে ব্যবহার করতে পারে, সেটা প্রোগ্রামকে স্টোর করার জন্য বা ডেটাটাকে স্টোর করার জন্য, সেই রেজিস্টারগুলোকে আমরা বলি জেনারেল পারপাস রেজিস্টার। মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল মেমোরির মধ্যে, মাইক্রোপ্রসেসরের নিজস্ব মেমোরির মধ্যে প্রোগ্রামার যখন প্রোগ্রামকে রান করায়, সেই প্রোগ্রাম রান করানো অবস্থায় যে যে ডেটাগুলোকে দরকার পড়ে, সেই ডেটাগুলোকে স্টোর করার জন্যে মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল মেমোরির যে যে জায়গাগুলো ব্যবহার করে, সেই জায়গাগুলোকে বলি আমরা রেজিস্টার। আর সেই রেজিস্টারগুলো জেনারেলি 8 বিটের। আর সেই 8 বিটের রেজিস্টারগুলো যেগুলোকে প্রোগ্রামার সাধারণত ব্যবহার করতে পারে, সেইগুলোকে আমরা বলি জেনারেল পারপাস রেজিস্টার। বল, বুঝতে পারলি এতটুকু? জেনারেল পারপাস রেজিস্টারটা কি জিনিস বুঝতে পারলি? পরীক্ষায় কোশ্চেন আছে, হোয়াট ইজ জেনারেল পারপাস রেজিস্টার। তাহলে এখানে আমাদের একটা কোশ্চেন হয়ে গেল, হোয়াট ইজ জেনারেল পারপাস রেজিস্টার। পরীক্ষাতে কোশ্চেনটা খুবই আসে। আর এই জিআই কিন্তু, বা জিপিআর। তাহলে এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম আমরা, জেনারেল পারপাস রেজিস্টার। তাহলে জেনারেল পারপাস রেজিস্টারটা কি জিনিস বল, তোরা বলে কেউ?
যে মাইক্রো প্রসেসরের মধ্যে যে নিজস্ব মেমোরিটা আছে, সেই মেমোরির মধ্যে একটা প্রোগ্রামার যখন প্রোগ্রামকে রান করে, সেই প্রোগ্রামকে রান করানো অবস্থায় সেই প্রোগ্রামের মধ্যে যে ডেটাগুলো থাকে, সেই ডেটাগুলোকে যে যে জায়গাতে স্টোর করতে পারে, সেই জায়গাগুলোকে বলি আমরা রেজিস্টার, আর সেই রেজিস্টারগুলোকে বলি আমরা জেনারেল পারপাস রেজিস্টার। এই জেনারেল পারপাস রেজিস্টারগুলোকেই একমাত্র প্রোগ্রামার প্রোগ্রাম তৈরি করার জন্যে বা প্রোগ্রাম রান করানো অবস্থায় ডেটাগুলোকে নিয়ে ব্যবহার করার জন্যে ব্যবহার করতে পারে। যখন আমরা মাইক্রো কন্ট্রোলারে বা মাইক্রো প্রসেসরের প্রোগ্রাম বানাবো, তখন কিন্তু আমরা সেই জেনারেল পারপাস রেজিস্টারগুলোকেই কাজে লাগিয়েই কিন্তু প্রোগ্রাম বানাবো। অর্থাৎ যদি আমি এখন 55 সাথে 56কে যোগ করি, তাহলে কি করব? এটা একটা ডেটা, এটা একটা ডেটা, তাই তো? তার মানে ব্যাপারটা কি হলো, ধর ক্যালকুলেটর, তোরা প্রত্যেকে ক্যালকুলেটর ব্যবহার করিস। ক্যালকুলেটরকে অন করলাম, যেই আমি 55 সুইচটা প্রেস করলাম, তারপরে যেই প্লাস টিপলাম মানেই বুঝে গেল যে প্লাসের আগে যেটা ছিল সেটা ডেটা। তাহলে এই ডেটাটাকে এই মাইক্রো প্রসেসরের মধ্যে যে মাইক্রো প্রসেসরটা আছে, সেই মাইক্রো প্রসেসরের ভেতরে যে ইন্টারনাল মেমোরিটা আছে, সেই ইন্টারনাল মেমোরিতে গিয়ে স্টোর হয়ে গেল, অর্থাৎ জিপিআর এ গিয়ে স্টোর হয়ে গেল। এখন জিপিআর এর মধ্যে দেখ অনেকগুলো ঘর আছে, তাহলে কোনো একটা ঘরে গিয়ে স্টোর করব বা স্টোর হয়ে যাবে। তারপরে যখনই আমি 56টাকে প্রেস করব, আবার সেই 56টা একটা ডেটা, তারপরে তো আমাকে ইজিক্যাল টু টিপতে হবে। তাহলে ইজিক্যাল টু টেপার আগে যখনই 56টা প্রেস করেছি, সেই 56 বলে যে ডেটাটা, সেটাও আবার একটা জিপিআর এ গিয়ে স্টোর হয়ে যাবে। তাহলে এই দুটো ডেটা জিপিআর এ গিয়ে স্টোর হবে। যেই ইজিক্যাল টুটা টিপবো, সেই সাথে সাথে কি হবে, এই প্লাস যোগ করার জন্য যে প্রোগ্রামটা দরকার, সেই প্রোগ্রামটা রান হবে। সেই প্রোগ্রামটা রান হয়ে এদের সামেশন তৈরি করবে, দিয়ে সেই সামেশনটাকে আমার আউটপুটে ডিসপ্লে করবে আউটপুট ডিভাইসে। তাহলে এই দুটো ডেটা কোথায় স্টোর হবে? জিপিআর এ। এখন এই দুটো ডেটা কে প্রোভাইড করলো? ইনপুট হিসাবে কে দিল? প্রোগ্রামার। যে প্রোগ্রাম বানাচ্ছে সেই তো ইনপুট হিসাবে দিয়েছে। তাহলে এই দুটো ডেটা কোথায় ব্যবহার হলো? মাইক্রো প্রসেসরের ইন্টারনাল মেমোরির মধ্যে। ইন্টারনাল মেমোরির মধ্যে, মাইক্রো প্রসেসরের ইন্টারনাল মেমোরির মধ্যে সর্বদা ওই ডেটাগুলোকে যখন প্রোগ্রাম রান করা অবস্থায় বা প্রোগ্রাম যখন রান হচ্ছে সেই অবস্থায় যে যে ডেটাগুলোকে দরকার, সেই ডেটাগুলো মাইক্রো প্রসেসরে সর্বদা ইন্টারনাল মেমোরিতে স্টোর হবে। এবং সেই যে ইন্টারনাল মেমোরিতে স্টোর হবে, সেই ইন্টারনাল মেমোরিগুলো যেহেতু রেজিস্টার দিয়ে তৈরি, তাই সেই রেজিস্টারগুলোকে বলি আমরা জেনারেল পারপাস রেজিস্টার। এখন দেখ দুটো ডেটা ব্যবহার করেছি, তাহলে দুটো জেনারেল পারপাস রেজিস্টারে ব্যবহার হবে। তাহলে এখানে অনেকগুলো জেনারেল পারপাস রেজিস্টার আছে। এখন একটা মাইক্রো প্রসেসরের মধ্যে কতগুলো জেনারেল পারপাস রেজিস্টার থাকে? একটা মাইক্রো প্রসেসরের মধ্যে জেনারেলি বা 8085 মাইক্রো প্রসেসরের মধ্যে কতগুলো জেনারেল পারপাস রেজিস্টার থাকে বল? এবং সেই 8 জেনারেল পারপাস রেজিস্টার যেগুলো 8 বিটের, আমি এখন 8 বিট কিনে কাজ করছি, 8 বিটের কতগুলো জেনারেল পারপাস রেজিস্টার থাকে? 8 বিটের জেনারেল পারপাস রেজিস্টার থাকে আমার মাত্র 7টা, 7 কাউন্ট, 7টা। যে 7টার নাম হচ্ছে A, B, C, D,
বল, আর নাম বল। তাহলে তো ই তো হবে, এইচ আর এল। এখন দেখ, এই যে এ বি সি ডি ই এইচ এল, যে 7টা জেনারেল পারপাস রেজিস্টার আমি নাম বললাম, সেই 7টা জেনারেল পারপাস রেজিস্টার কি এখানে আছে? ভালো করে চোখ দিয়ে দেখ। যে 7টার আমি নাম বলেছি, যে 7টা জেনারেল পারপাস 8 বিট, যে 7টা 8 বিট জেনারেল পারপাস রেজিস্টারের নাম বলেছি, সেই 7টা 8 বিট জেনারেল পারপাস রেজিস্টারকে দেখ এই জায়গাতে খুঁজে পাস নাকি, আছে কি নেই বল। আচ্ছা স্যার। 7টা আমাকে মিলিয়ে দিত, এ বাদে সব আছে। বেশ, তাহলে এ কে আমি ছেড়ে দিলাম, তাহলে থাকলো কটা? 6টা। তাহলে 6খানা দেখ, বি সি ডি ই এইচ এল আছে তো? 6খানাকে পেয়েছি না পাইনি? তাহলে বি সি ডি ই এইচ এল এখানে আছে। এছাড়াও কি আরো কোনো রেজিস্টার আছে এখানে? দেখ, আরো অনেক ঘর আছে, তার মানে সেগুলোও এক একটা রেজিস্টার। দেখ, এই বি এর পাশে দেখ 8 লেখা আছে, সি এর পাশে দেখ 8 লেখা আছে, ডি এর পাশে 8 লেখা আছে, ই এর পাশে 8, এইচ এর পাশে 8, আর এল এর পাশে 8। তার মানে এইগুলো 8 বিটের। এছাড়াও দেখ, ডাব্লুর পিছনে পাশে 8 আছে, জেড এর পাশে 8 আছে, কিন্তু ওগুলোকে নিয়ে এখন আমি পড়ছি না, ওগুলো যখন আসবে না পড়তে তখন ওগুলোকে নিয়ে কাজ করব। তাহলে আমি এখন যে যে নামগুলো বলছি সেই নামগুলোকে খোঁজ। বি সি ডি ই এইচ এল, দেখ যেগুলো জেনারেল পারপাস রেজিস্টার সেগুলোর পাশে স্টার মেরে রেখেছি। তাহলে কটা আমি জেনারেল পারপাস রেজিস্টার এখানে পেলাম? 6টা। আছে কটা? 7টা। আর একটাকে আমি পাইনি। কাকে পাইনি? এ কে পাইনি। এটা দেখ এখানে আছে, এটা এখানে আছে। এখানে কেন রেখেছি তার পিছনেও কারণ আছে, আস্তে আস্তে সব খুলবো। তাহলে এটাও দেখ 8 বিটের, সেজন্য 8 লেখা আছে, এবং এখানেও দেখ স্টার দেওয়া আছে। তাহলে স্টার গুলোকে আমি রিপ্রেজেন্ট করেছি শুধুমাত্র জেনারেল পারপাস রেজিস্টার। তাহলে 7খানা স্টার মিললো, পেলি? 7খানা স্টারকে পেলি? বেশ, এই যে 7খানা স্টারকে পেলি, এছাড়াও দেখ আরো কিছু রেজিস্টার এখানে আছে, সেটা 8 বিটেরও হতে পারে, সেটা 16 বিটেরও হতে পারে। দেখ কি, দুটো আছে 8 বিটের, বাকি এখানে দেখ দুটো আছে 8 বিটের, এখানে 16 বিট 16 বিট 16 বিট, আবার এখানেও দেখ রেজিস্টার আছে 8 বিটের, এখানেও দেখ রেজিস্টার আছে 8 বিটের। বিভিন্ন, এটাও একটা রেজিস্টার, এটাও রেজিস্টার, এগুলো সবই রেজিস্টার। তাহলে ওগুলো জেনারেল পারপাস রেজিস্টার নয় নিশ্চয়। তাহলে ওগুলোকে আমরা কি বলবো? বাকিগুলোকে, বাকিগুলোকে কি বলবো? এছাড়া তো আরো অনেক রেজিস্টার এখানে ঢুকে আছে দেখতে পাচ্ছি, এগুলো সবই রেজিস্টার। যতগুলো গোল গোল মানে বক্স দেখতে পাচ্ছি, সবাই রেজিস্টার। তাহলে সবাই যদি রেজিস্টার হয়, তাহলে যেগুলো বক্স বাদ দিয়ে, শুধুমাত্র স্টার বাদ দিয়ে বাকি যারা আছে, তারা হচ্ছে আমার জেনারেল পারপাস, মানে কি সাধারণভাবে ব্যবহার করার জন্য সব সময় ব্যবহার করতে পারবো ওগুলোকে। এইগুলোকে প্রোগ্রামার যখন খুশি যেটা খুশি ব্যবহার করতে পারবে। এই 7টার মধ্যে প্রোগ্রামার যখন খুশি যেটা খুশি সেটা কি ব্যবহার করতে পারবে। কিন্তু এই 7টা বাদে আরো যে রেজিস্টার গুলো আছে, এগুলো কিন্তু প্রোগ্রামাররা ব্যবহার করতে পারবে না। এই রেজিস্টার গুলো প্রোগ্রামাররা ব্যবহার করতে পারবে না। তাহলে কারা ব্যবহার করবে?
তাহলে কারা ব্যবহার করবে বল? তাহলে প্রোগ্রামাররা যদি ব্যবহার করতে না পারে তাহলে কি হাতি গরু ছাগলে ব্যবহার করবে? না তো, ওইগুলো ব্যবহার হবে, বাকিগুলো ব্যবহার হবে যখন একটা প্রোগ্রাম রান করে, সেই রান করা অবস্থায় ওই প্রোগ্রামের অন্তর্গত যে আরো ক্যালকুলেশন গুলো দরকার পড়ে, সেই ক্যালকুলেশন গুলো মেনটেন করার জন্য বাকি রেজিস্টার গুলোকে দরকার পড়ে, এবং সেটা মাইক্রোপ্রসেসর নিজের প্রোগ্রামের মধ্যে থেকে মাইক্রোপ্রসেসর বোঝে যে আমাকে কখন কোনটাকে ব্যবহার করতে হবে। মানে সেটা মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল ব্যাপার, মানে সেটা মাইক্রোপ্রসেসর তার প্রোগ্রামের ওপরে ডিপেন্ড করে সিলেকশন করে যে কখন কোনটাকে ব্যবহার করবে। সেটা প্রোগ্রামের হাতে নেই, প্রোগ্রামারের হাতে নেই, সেটা সেটা হাতে আছে মাইক্রোপ্রসেসরের। এই যে মাইক্রোপ্রসেসর জেনারেল পারপাস রেজিস্টার বাদে যে রেজিস্টারগুলো মাইক্রোপ্রসেসর প্রোগ্রাম রান করা অবস্থায় তার সুবিধা মতো ব্যবহার করবে, সেই রেজিস্টারগুলোকে বলি আমরা স্পেশাল পারপাস রেজিস্টার। সেগুলোকে বলি আমরা স্পেশাল পারপাস রেজিস্টার, মানে সেগুলো প্রোগ্রামারের হাতে নেই। একটা প্রোগ্রামার যখন প্রোগ্রাম বানাবে সে সর্বদা ব্যবহার করবে জেনারেল পারপাস রেজিস্টার, কিন্তু সেই প্রোগ্রামটা যখন রান করবে, ওই প্রোগ্রামটা রান করা অবস্থায় মাইক্রোপ্রসেসরের ভেতরে যদি কখনো কোনো রেজিস্টার বা কখনো ক্যালকুলেশন, এক্সট্রা ক্যালকুলেশন করার দরকার পড়ে, সেই ক্যালকুলেশন গুলোর জন্য বা সেই কন্ডিশন গুলোকে মেনটেন করার জন্য মাইক্রোপ্রসেসর নিজে আরো কিছু রেজিস্টারকে ব্যবহার করতে পারে, কিন্তু সেটা মাইক্রোপ্রসেসর নিজে ব্যবহার করবে। সেই রেজিস্টার গুলোকে আমরা বলি স্পেশাল পারপাস রেজিস্টার। এই স্পেশাল পারপাস রেজিস্টার গুলো আমার 8 বিটেরও হতে পারে, আবার সেটা আমার 16 বিটেরও হতে পারে, অ্যাকর্ডিং টু ডেটা, অ্যাকর্ডিং টু প্রোগ্রাম। তার জন্য দেখ এখানে বাকি যে রেজিস্টার আছে 8 বিটের, এটাও দেখ 8 বিটের, এখানেও দেখ 16 বিটের, এখানেও দেখ 8 বিট 8 বিট, 16 বিট 16 বিট 16 বিট। কিন্তু আমরা এখন এই জায়গার মধ্যে পেয়েছি শুধুমাত্র বি সি ডি ই এইচ এল, এই কটাকে চিনেছি। এইবার একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে যখন প্রোগ্রামটা রান করে, সেই প্রোগ্রামটা রান করার জন্য প্রথম যে ভূমিকাটা পালন করে যে রেজিস্টারটা, সেই রেজিস্টারটার নাম হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। যখনই কোনো একটা প্রসেসর কোনো একটা কাজ আমি শুরু করব, মাইক্রোপ্রসেসরের মধ্যে যখনই কোনো একটা কাজ আমি স্টার্ট করব, যে প্রোগ্রামটাকে রান করাতে চাই, সেই প্রোগ্রামটা রান করানোর জন্য যখনই আমি একটা প্রসেস স্টার্ট করব, এই প্রসেস স্টার্ট মাইক্রোপ্রসেসরের মধ্যে সর্বপ্রথম যে ফাংশন শুরু করতে আরম্ভ করে, কাজ করতে আরম্ভ করে, সে হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার। এই প্রোগ্রাম কাউন্টার কিন্তু আমার 16 বিটের। এখন প্রোগ্রাম কাউন্টার জিনিসটা কি? প্রোগ্রাম কাউন্টার জিনিসটা কি? সে হচ্ছে আমার 16 বিটের। এখন প্রোগ্রাম কাউন্টার জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে এই ডায়াগ্রামটাতে আবার ফিরে আসতে হবে। এখন দেখ এই প্রোগ্রাম একটা মেমোরি, এটা কি বলেছিলাম যে তোদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ ইনস্টল আছে ততগুলো অ্যাপ এখানে তোরা দেখতে পাচ্ছিস।
কিন্তু সেই অ্যাপগুলো অ্যাকচুয়ালি তোদের কোথায় ডিসপ্লে হচ্ছে? ডিসপ্লে ইউনিটে, মানে আউটপুটে। কিন্তু সেই অ্যাপগুলো অ্যাকচুয়ালি ইনস্টলটা কোথায় হয়ে আছে? মেমোরির মধ্যে তো। অ্যাকচুয়ালি তো ইনস্টল হয়ে আছে অ্যাপগুলো কোথায়? মেমোরির মধ্যে, মানে অ্যাপগুলো মানে প্রোগ্রামগুলো। তাহলে অ্যাকচুয়ালি প্রোগ্রামগুলো কোথায় ইনস্টল হয়ে আছে? মেমোরির মধ্যে। এখন মেমোরির মধ্যে কি আছে? অসংখ্য ঘর আছে, যে ঘরগুলোতে 1010 অপকোড ফর্মে সব স্টোর হবে। প্রোগ্রামও স্টোর হতে পারে অপকোড ফর্মে, ডেটাও স্টোর হতে পারে অপকোড ফর্মে। এখন সেইগুলো কোথায় স্টোর হবে? মেমোরির মধ্যে কোন ঘরে। মেমোরির মধ্যে কি আর ভেসে বেড়াবে? মেমোরির মধ্যে 1010 অপকোড গুলো ঢোকার এক একটা ঘর আছে, যে ঘরগুলো রেজিস্টার বলেছি, সেই ঘরগুলোকে আবার ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি বলেছি। তাহলে সেই ঘরগুলোতে স্টোর আছে। দেখ, আগের দিন তোদেরকে একটা কথা বলেছিলাম যে এই যে জায়গাতে সাপোজ এটা একটা মেমোরির মধ্যে প্রোগ্রাম আছে, তাহলে সেই প্রোগ্রামগুলো একটা পার্টিকুলার ঘরে স্টোর আছে অপকোড গুলো। যে ঘরগুলো দেখ নাম্বারিং করেছিলাম, 1000 2000 এরকম নাম্বারিং করেছিলাম। তাহলে সাপোজ এটা যদি আমার সেই প্রোগ্রাম হয়, কোনো একটা প্রোগ্রাম, ধর হোয়াটসঅ্যাপের প্রোগ্রাম, সেই হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা ধর মেমোরিতে 1000 নম্বর ঘর থেকে স্টোর হতে শুরু করেছে, যে প্রোগ্রামটা শেষ হয়েছে 2000 নম্বর ঘরে। তার মানে 1000 থেকে 2000 নম্বর ঘরের মধ্যে হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা স্টোর আছে। ঠিক ফেসবুকটা ধর তোর মেমোরির মধ্যে 5000 নম্বর ঘর থেকে স্টোর হতে শুরু করেছে, যে সেটা 8000 নম্বর ঘর পর্যন্ত স্টোর আছে। ঠিক আরো একটা ক্যামেরা ধর, ক্যামেরা তোদের মোবাইলে যে ক্যামেরা থাকে সেটাও তো একটা প্রোগ্রাম। তাহলে সেই ক্যামেরার প্রোগ্রামটা ধর 10,000 নম্বর ঘর থেকে স্টোর হতে শুরু হয়েছে, যে সেটা ধর আছে 15,000 ঘর পর্যন্ত স্টোর হয়ে আছে। তুমি পড়াবা দাদাদেরকে? দাদাদেরকে পড়াবা? এই যে আমার বেটা এসছে রে পড়াতে তোদেরকে। ওরে বাবা রে, বাবা গো, বাবা গো, পানি গো, আনি গো, পানি গো। হ্যাঁ ধরো রে বাবা রে। ছেলেকে না খুবই অত্যাচার লাগে না। রাখছি, পরে ফোন করবো। বেশ, তাহলে আমি যদি এখন, শুনতে পাচ্ছিস তো সবাই? তাহলে আমি যদি এখন হোয়াটসঅ্যাপটাকে অন করতে চাই তোদের মোবাইল থেকে, তোরা কি করিস? প্রথম কাজটা বলতো, হোয়াটসঅ্যাপের উপরে ট্যাপ করিস, তাই তো? আর হোয়াটসঅ্যাপটা খুলে যায়। ঠিক এই ঘটনাটা ঘটে কি ঘটে না? এখন তোদের যে হোয়াটসঅ্যাপের যে আইকনটা তোরা দেখতে পাস, অ্যাকচুয়ালি আইকনটা কি জিনিস? ওই আইকনটার মধ্যে কি থাকে, বা আইকনটা কি জিনিস এটা বল। যারা অশিক্ষিত, মানে যারা পড়াশোনা জানে না বা এই মাইক্রোপ্রসেসর সম্বন্ধে কিছুই জানে না, তারা তো বলবে আইকনটা একটা সুন্দর চেহারা যুক্ত জিনিস, তাই বলবে তো? কিন্তু তা নয়। ওই যে আইকনটা তোরা দেখতে পাস, সেই আইকনটা দেখতে ভালো লাগার জন্য একটা সুন্দর চেহারা দেওয়া হয় ঠিকই, কিন্তু ওই আইকনটার পিছনে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে এই যে প্রোগ্রামটা, তার স্টার্টিং অ্যাড্রেসটা, যেই প্রোগ্রামটা কত নম্বর ঘর থেকে স্টার্ট করা আছে, বা হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা যে স্টোর হয়ে আছে মেমোরির মধ্যে, সেই মেমোরির মধ্যে কত নম্বর ঘর থেকে স্টার্ট করে আছে, সেই স্টার্টিং অ্যাড্রেসটা ওই আইকনের মধ্যে থাকে। ঠিক একইভাবে ফেসবুকের যে 5000 নম্বর ঘর থেকে স্টার্ট হয়ে আছে বলেছি, তাহলে এটাও ফেসবুকের যে আইকনটা তোরা দেখতে পাস, সেই আইকনের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু আমরা তো দেখতে পাই না। অ্যাকচুয়ালি সেটা একটা সুন্দর গ্রাফিক্সের ডিজাইনে করা থাকে। আবার ক্যামেরার মধ্যে যেটা বলেছি 10,000 নম্বর ঘর থেকে স্টার্ট করা আছে, প্রোগ্রামটা স্টোর হয়ে আছে স্টার্টিং অ্যাড্রেসটা, তাহলে এটা হচ্ছে সেই স্টার্টিং অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ ক্যামেরার। তাহলে কি হোয়াটসঅ্যাপের স্টার্টিং অ্যাড্রেসটা কি?
হোয়াটসঅ্যাপটা যে মেমোরির মধ্যে স্টোর হয়ে আছে সেটা কত নম্বর ঘর থেকে স্টার্ট করে আছে সেটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের স্টার্টিং অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ প্রোগ্রামের স্টার্টিং অ্যাড্রেস। ঠিক না ভুল? বল, এইটুকু জিনিস বুঝলি তো? প্রত্যেকটা প্রোগ্রাম যখনই আমরা একটা প্রোগ্রামকে মেমোরির মধ্যে স্টোর করি তার একটা আইকন আমাদের ডিসপ্লেতে ভেসে ওঠে। অ্যাকচুয়ালি ওই আইকনের মধ্যে কি থাকে? আইকনের মধ্যে থাকে ওই প্রোগ্রামটা আমার মেমোরির মধ্যে কত নম্বর ঘর থেকে স্টার্ট করেছে তার লোকেশনটা ওই আইকনের মধ্যে থাকে। এখন দেখ, তোরা যখন প্রোগ্রাম করেছিস, কলেজে যখন প্রোগ্রাম করেছিস, তখন দেখ প্রোগ্রামে অনেক সময় দেখ লিখেছিস লোড বা মুভ, MOV 3000 নাম্বার হেক্সাডেসিমাল, এরকম কথা লিখেছিস তো? মুভ 3000 হেক্সাডেসিমাল কি মুভ 8000 হেক্সাডেসিমাল, এরকম লিখিস তো? প্রোগ্রাম করার সময় এরকম লিখেছে লেখেনি বল? তাহলে এই যে সংখ্যাটা আমি লিখলাম, এটা কি লিখলাম অ্যাকচুয়ালি? এই সংখ্যাটাকে আমি লিখলাম যে এত নাম্বার ঘরে আমার প্রোগ্রামটা আছে। এখন এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা কত বিটের? এই সংখ্যাটা কত বিটের আছে? 16 বিটের। এটা হচ্ছে 16 বিট, 16 বিটের। তাহলে যখনই আমি হোয়াটসঅ্যাপকে ট্যাপ করছি, হোয়াটসঅ্যাপ প্রোগ্রামটা যে 1000 নম্বর ঘর থেকে আছে বলছি, এই 1000 নম্বর ঘরটা কত বিটের? 16 বিটের। হোয়াটসঅ্যাপকে ট্যাপ করা মানেই আমি তো হোয়াটসঅ্যাপটাকে যখন ট্যাপ করছি আমার মোবাইলের মধ্যে যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা কাজ করে হোয়াটসঅ্যাপটাকে খুলে দিচ্ছে। ঠিক? এখন হোয়াটসঅ্যাপের মধ্যে যে প্রসেসরটা, সরি, আমার মোবাইলের মধ্যে যখন প্রসেসরটা আছে, প্রসেসরটা যখন কাজ করতে শুরু করছে, অ্যাট দ্য মোমেন্ট অফ স্টার্টিং হোয়াটসঅ্যাপকে যখনই ট্যাপ করছি আমি এই অ্যাড্রেসটা কাকে দিচ্ছি? অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা আমি দিচ্ছি প্রোগ্রাম কাউন্টারকে। প্রথম কাজটা স্টার্ট হচ্ছে এখান থেকে। অ্যাকচুয়ালি আমি ওই অ্যাড্রেসটা কাকে দিচ্ছি? দিচ্ছি প্রোগ্রাম কাউন্টারকে। এবার দেখ হোয়াটসঅ্যাপকে যে অ্যাড্রেসটা আমি দিলাম কত বিটের? 16 বিটের। দ্যাটস ওয়াই প্রোগ্রাম কাউন্টার ইজ 16 বিট। তাহলে প্রোগ্রাম কাউন্টারটা হলো আমার 16 বিটের। যেই আমি হোয়াটসঅ্যাপকে ট্যাপ করলাম মানে আমি মোবাইলকে বলে দিলাম যে তোমাকে অ্যাড্রেসটা দিলাম, যাও তুমি প্রোগ্রাম কাউন্টারকে অ্যাড্রেসটা দিয়ে দাও। অর্থাৎ ওই হোয়াটসঅ্যাপকে ট্যাপ যখনই করলাম, হোয়াটসঅ্যাপের মধ্যে আইকনের মধ্যে যে স্টার্টিং অ্যাড্রেসটা ছিল তাকে আমি বলে দিলাম যাও তুমি তোমার প্রসেসরের যে প্রোগ্রাম কাউন্টার আছে তাকে গিয়ে তুমি অ্যাড্রেসটা দিয়ে দাও। তাহলে প্রোগ্রাম কাউন্টারে এসে সেই স্টার্টিং অ্যাড্রেসটা পেয়ে গেল। এইবার প্রোগ্রাম কাউন্টার সে স্টার্টিং অ্যাড্রেসটাকে নিয়ে করবেটা কি? প্রোগ্রাম কাউন্টার সে স্টার্টিং অ্যাড্রেসটাকে নিয়ে করবেটা কি? এবার আমি এখানে চলে আসি। তার মানে এটাকে বলছি মাইক্রো প্রসেসর। এবার আমি ছোট ভার্সনে আসি, মানে এই জায়গা থেকে পেলাম প্রোগ্রাম কাউন্টার 16 বিটের। এবার আমি আসি ছোট ভার্সনে। তাহলে সেই প্রোগ্রাম কাউন্টারে সেই স্টার্টিং অ্যাড্রেসটা চলে আসলো। এবার প্রোগ্রাম কাউন্টার কি করবে?
প্রোগ্রাম কাউন্টার যে স্টার্টিং অ্যাড্রেসটাকে পেল, সেই স্টার্টিং অ্যাড্রেসটাকে অ্যাকচুয়ালি স্টার্টিং অ্যাড্রেসে কি পেয়েছে, 16 বিটের একটা নাম্বার পেয়েছে। তো কি নাম্বার পেয়েছে তো 16 বিটের, যেটা অপকোড। তাহলে সেই 16 বিটের অপকোড যেটা পেয়েছে প্রোগ্রাম কাউন্টার, সেই অপকোড 16 বিটের প্রোগ্রাম অপকোডটাকে ও অ্যাড্রেস লাইনের ওপর দিয়ে মেমোরিতে পাঠিয়ে দেবে, যে যাও তুমি গিয়ে 1000 নাম্বার ঘরে পৌঁছাও। তাহলে বল ওই 16 বিটের যে অপকোডটা এসছে প্রোগ্রাম কাউন্টারে, সেটা যদি অ্যাড্রেস লাইনের ওপর দিয়ে গিয়ে মেমোরিতে পৌঁছাতে হয়, তাহলে অ্যাড্রেস লাইনটা বা অ্যাড্রেস বাসটা কত বিটের হতে হবে? অ্যাড্রেস বাসটা কত বিটের হতে হবে? 16 বিট হতে হবে। সেই জন্য অ্যাড্রেস বাস 16 বিটের। সেই জন্য অ্যাড্রেস বাস দেখ 16 বিট। দেখ আগের দিন অ্যাড্রেস বাস পড়িয়েছি তো তোদেরকে, আগের দিন তো বাস সম্বন্ধে বলেছি। তো অ্যাড্রেস বাস দেখ 16 বিটের। এবার এই যে 16 বিট আছে, সেই 16 বিটকে দেখ আমরা 8 ভাগ করেছিলাম, সে ভাগটা এবার আসছে। তাহলে প্রথমত পেয়ে গেলাম আমি, আগের দিন কি বলেছিলাম যে প্রোগ্রাম মাইক্রোপ্রসেসর সবসময় অ্যাড্রেস বাস দিয়ে পৌঁছাবে, যে মেমোরি থেকে সেই ঘর থেকে ডেটাটাকে তুলে আনবে, বুঝিয়েছিলাম এটা। তাহলে কত নাম্বার ঘরে আছে সেই ঘরটাকে বোঝার জন্য মাইক্রোপ্রসেসর প্রথমে অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাড্রেস পাঠাবে। অ্যাকচুয়ালি এই যে মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাড্রেসটা পাঠাচ্ছে, অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরে কে পাঠাচ্ছে? মাইক্রোপ্রসেসরের মধ্যে পাঠাচ্ছে প্রোগ্রাম কাউন্টারটা। মানে যখনই আমি মাইক্রোপ্রসেসরকে কাজ করতে আরম্ভ করছি, ট্যাপ করছি হোয়াটসঅ্যাপটাকে, যেই মাইক্রোপ্রসেসরকে কাজ করতে বলছি, সাথে সাথে আমাকে কি করতে হচ্ছে, আমাকে যে প্রোগ্রামটাকে রান করাতে বলছি সেই প্রোগ্রামটার স্টার্টিং অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টারে পৌঁছে দিতে হচ্ছে মাইক্রোপ্রসেসরের। যেই প্রোগ্রাম কাউন্টারে সেই স্টার্টিং অ্যাড্রেসটা পৌঁছে গেল, সে অ্যাড্রেস লাইন দিয়ে সেই অ্যাড্রেসটাকে মেমোরিতে পাঠিয়ে দিল, যে যাও তুমি গিয়ে এত নাম্বার ঘরে গিয়ে পৌঁছাও, তুমি গিয়ে এত নাম্বার ঘরে গিয়ে যাও। ও অ্যাড্রেস লাইনে পৌঁছে গেল। এবার সেই অ্যাড্রেস লাইন দিয়ে সেই ঘরে এসে পৌঁছালো। এবার কি কাজ করব? ডেটাটাকে লোড করব না ডেটাটাকে তুলে আনবো, সেই ব্যাপারটা ঘটবে। এবার ধরে নে ওই যে আমি 1000 নাম্বার ঘরে বলেছি হোয়াটসঅ্যাপ প্রোগ্রামটা আছে আমার, সেই সাপোজ আমি 1000 নাম্বার ঘরে তো হোয়াটসঅ্যাপটাকে ট্যাপ করেছিলাম। হোয়াটসঅ্যাপে যখন ট্যাপ করলাম, হোয়াটসঅ্যাপের মধ্যে স্টার্টিং অ্যাড্রেসটা ছিল 1000। তাহলে সেই স্টার্টিং অ্যাড্রেসটা কোথায়, ট্যাপ করা মাত্র প্রোগ্রাম কাউন্টারে চলে গেল 1000 অ্যাড্রেসটা। প্রোগ্রাম কাউন্টার কি করলো, অ্যাড্রেস বাস দিয়ে সেটাকে মেমোরিতে পাঠিয়ে দিল 1000 নাম্বার ঘরে। এবার আমি কি করব, ওই 1000 নাম্বার ঘরে এখন তো হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটাকে রান করাবো। তাহলে হোয়াটসঅ্যাপের যে প্রোগ্রামটা স্টোর আছে 1000 থেকে 2000 নাম্বার ঘর পর্যন্ত, এই যে 1000 থেকে 2000 নাম্বার ঘর পর্যন্ত হোয়াটসঅ্যাপের যে প্রোগ্রামটা স্টোর আছে, সেই প্রোগ্রামটা লাইন বাই লাইন স্টোর আছে। তো বল, লাইন বাই লাইন স্টোর আছে তো। মানে 1000 নাম্বার ঘরে একটা ইনস্ট্রাকশন আছে, প্রোগ্রাম মানে তো সেট অফ ইনস্ট্রাকশন। তাহলে 1000 নাম্বার ঘরে একটা ইনস্ট্রাকশন আছে, 1001 নাম্বার ঘরে আরেকটা ইনস্ট্রাকশন আছে, 1002 নাম্বার ঘরে আরেকটা ইনস্ট্রাকশন আছে। এইরকম করে ইনস্ট্রাকশন গুলো মানে প্রোগ্রামটা মানে ইনস্ট্রাকশন গুলো পর 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 স্টোর হয়ে আছে। তো বল আছে কি নেই? বল বুঝতে পারছিস কি পারছিস না? তাহলে ওই যে 1000 নাম্বার ঘরে গিয়ে যখন মাইক্রোপ্রসেসর গিয়ে পৌঁছালো, এবার 1000 নাম্বার ঘরে আমার প্রথম ইনস্ট্রাকশনটা আছে।
প্রথম ইনস্ট্রাকশনটা আছে, সেই 1000 নাম্বার ঘরে যে প্রথম ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটাকে তো বের করে আনতে হবে। তাহলে ইনস্ট্রাকশনটা যে লোড হয়ে আছে 1000 নাম্বার ঘরে, সেই ইনস্ট্রাকশনটা কি ইনস্ট্রাকশনের ভাষাতে আছে না অপকোডের ভাষাতে আছে? নিশ্চয় মেমোরির মধ্যে অপকোডের ভাষাতে আছে। এবার অপকোড আমি বলেছি কত, 8 বিট। তাহলে সেই অপকোডের ভাষাতে যদি স্টোর হয়ে থাকে তাহলে সেই ডেটাটাকে তো তুলে আনতে হবে। তাহলে মেমোরিকে তো বলতে হবে যে 1000 নাম্বার ঘরে যে আছে, তোমার কাছে 1000 নাম্বার ঘরে দেখো একটা লোক গেছে, ওই 1000 নাম্বার ঘরে যে আছে তাকে তুমি পাঠিয়ে দাও আমার কাছে। সেটাকেও তো মাইক্রো প্রসেসরকে মেমোরিকে জানাতে হবে। মাইক্রো প্রসেসর সেটা যখন মেমোরিকে জানাবে, কোন লাইন দিয়ে জানাবে? কন্ট্রোল লাইন দিয়ে। তাহলে 1000 নাম্বার ঘরে যে ফার্স্ট ইনস্ট্রাকশন মানে অপকোড ভাষাতে আছে, তাকে আমাকে যখন নিয়ে আসতে হবে সেটা রিড হবে না রাইট হবে বল? আগের দিন বলেছি আছে, তাকে নিয়ে আসতে হবে, মানে আছে তাকে আমাকে জানতে হবে। তাহলে বইয়ের মধ্যে একটা লেখা আছে, আমাকে সেটা পড়তে হবে, তাহলে সেটা রিড। তাহলে তাহলে রিড যদি হয় তাহলে কন্ট্রোল বাস দিয়ে আমাকে রিড সিগন্যাল দিতে হবে মেমোরিকে। কন্ট্রোল বাস দিয়ে মেমোরিকে আমাকে রিড সিগন্যাল দিতে হবে। রিড সিগন্যাল মানে আরডি। তাহলে কন্ট্রোল বাস দিয়ে আমাকে মেমোরিকে রিড সিগন্যাল দিতে হবে, দিয়ে বলতে হবে দেখো 1000 নম্বর ঘরে তোমার কাছে একটা লোক গেছে, সেই লোকটাকে তোমার 1000 নম্বর ঘরে যে আছে তাকে পাঠিয়ে দাও। তাহলে 1000 যখনই মেমোরি যখন রিড সিগন্যালটা এখান থেকে পাবে, তাহলে কি করবে? 1000 নাম্বার ঘরে যেটা আছে সেটাকে নিশ্চয় সে ডেটা বাস দিয়ে পাঠিয়ে দেবে, তাই তো? এইবার বল, এই 1000 নাম্বার ঘর থেকে যে আসছে সে প্রোগ্রামের অপকোড আসছে না সে ডেটার অপকোড আসছে? আমি এখন হোয়াটসঅ্যাপটাকে ট্যাপ করেছি, তাহলে সে প্রোগ্রামের অপকোড আসছে না ডেটার অপকোড আসছে? নিশ্চয় প্রোগ্রামের অপকোড। তাহলে প্রোগ্রামের অপকোড যদি হয় তাহলে প্রোগ্রাম মানে ইনস্ট্রাকশন, সেট অফ ইনস্ট্রাকশন মানে প্রথম ইনস্ট্রাকশনটা আসছে। তাহলে ইনস্ট্রাকশনটা এসে ডেটা বাস দিয়ে ইনস্ট্রাকশনটা এসে সে কোথায় আসবে? মাইক্রো প্রসেসরে। এবার মাইক্রো প্রসেসরে এসে কি ঘুরতে থাকবে শুধু, না কোনো একটা পার্টিকুলার জায়গায় যাবে? মাইক্রো প্রসেসরের মধ্যে যখন প্রথম ইনস্ট্রাকশনটা আসবে ডেটা বাস দিয়ে, সে মাইক্রো প্রসেসরের মধ্যে এসে সে কি মাইক্রো প্রসেসরের মধ্যে পুরো মাইক্রো প্রসেসরে ঘুরতে থাকবে না কোথাও একটা পার্টিকুলার ঘরে যাবে পৌঁছাবে? কোনো একটা পার্টিকুলার ঘরে পৌঁছাবে। এই যে পার্টিকুলার ঘরে পৌঁছাবে সেটাও একটা রেজিস্টার, এবং সেই রেজিস্টারটা কে ব্যবহার করছে? মাইক্রো প্রসেসর নিজে ব্যবহার করবে। এখানে কিন্তু প্রোগ্রামারের কোনো ভূমিকা থাকে না। তাহলে মাইক্রো প্রসেসর যখন নিজে ব্যবহার করবে সেটা নিশ্চয় হবে একটা স্পেশাল পারপাস রেজিস্টার। এই ইনস্ট্রাকশনটা প্রথমত ডেটা বাস দিয়ে এসে যে ঘরে এসে পৌঁছাবে সেইটাকে বলি আমরা ইনস্ট্রাকশন রেজিস্টার। আইআর কথার অর্থটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। আর সেই ছবিটা দেখ এখানে দেওয়া আছে, ইনস্ট্রাকশন রেজিস্টার পরে আসছে এই জায়গাতে। এটা পরে বুঝছি, তাহলে এই জায়গাটাকে আগে বুঝে নি। ইনস্ট্রাকশন রেজিস্টারে পৌঁছে গেল, ইনস্ট্রাকশন রেজিস্টারে যে পৌঁছে গেল, এবার তো মাইক্রো প্রসেসর বুঝবে যে আমার কাছে যে এলো সে কে এলো, তাকে তো বুঝতে হবে। এবার তো মাইক্রো প্রসেসরকে বুঝতে হবে যে 1000 নাম্বার ঘর থেকে যে এলো সে আমার কাছে কি এলো। মাইক্রো প্রসেসর সেটাকে এবার বুঝবে, তার মানে সে মাইক্রো প্রসেসর কি করবে? সেটাকে নিয়ে ডিকোড করবে তো।
সেটাকে নিয়ে ডিকোড করবে। ডিকোড করার জন্য আর একটা রেজিস্টার দরকার, সেইটাকে বলি আমরা ইনস্ট্রাকশন ডিকোডার। সেই ইনস্ট্রাকশন ডিকোডার, দেখ ইনস্ট্রাকশন রেজিস্টারের পরেই ইনস্ট্রাকশন ডিকোডার, আর এখানেও দেখ ইনস্ট্রাকশন ডিকোডার শর্ট ফর্মে দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটলো বল। আমি হোয়াটসঅ্যাপকে ট্যাপ করলাম, হোয়াটসঅ্যাপের স্টার্টিং অ্যাড্রেস কোথায় গিয়ে পৌঁছালো? প্রোগ্রাম কাউন্টারে, মাইক্রোপ্রসেসরের প্রোগ্রাম কাউন্টারে। প্রোগ্রাম কাউন্টার কি করলো? অ্যাড্রেস লাইন দিয়ে অ্যাড্রেসটাকে মাইক্রো মেমোরিতে পাঠিয়ে দিল। মেমোরিতে গিয়ে পৌঁছে গেল। এবার সেই মেমোরিতে প্রথম ইনস্ট্রাকশন যে আছে তাকে তো আমাকে তুলে আনতে হবে, তাকে কল করতে হবে, ডাকতে হবে। ডাকতে হবে মানে আমাকে জানতে হবে, জানতে হবে মানে আমাকে পড়তে হবে। বইয়ে লেখা আছে, আমাকে পড়ে জানতে হবে মানে শিখতে হবে, বুঝতে হবে, তাকে ডেকে আনতে হবে। তাহলে তার জন্য দরকার আমার রিড সিগন্যাল, সেটা কন্ট্রোল বাস দিয়ে গেল। 1000 নম্বর ঘরে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা ডেটা বাস দিয়ে চলে আসলো, কোথায় পৌঁছালো? ইনস্ট্রাকশন রেজিস্টারে। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে সে চলে গেল ইনস্ট্রাকশন ডিকোডারে। বল, এই যে ইনস্ট্রাকশন ডিকোডারে সে ডিকোড হলো মানে মাইক্রোপ্রসেসর বুঝলো। এই যে পুরো প্রসেসটা সম্পন্ন হলো, এই প্রসেসটাকে আমরা কি বলি? এই পুরো প্রসেসটাকে আমরা কি বলি বল? কি কি ঘটনা ঘটলো? অ্যাড্রেস গেল, প্রথম ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরে এসে পৌঁছালো, এটাকে আমরা কি ঘটনা বলি? প্রথম ইনস্ট্রাকশনের অপকোডটা মাইক্রোপ্রসেসরে এসে পৌঁছালো, এই ঘটনাটাকে কি বলি? নাম মনে রাখতে বলেছিলাম, দেখ অপকোড ফেচ বলেছি। তাহলে প্রথম ইনস্ট্রাকশনটা যখন ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে পৌঁছালো, ঘটনাটা কি ঘটলো? অপকোড ফেচ হলো। অপকোড ফেচ হওয়ার পরে ডিকোড হলো, বুঝলো। এবার ডিকোড হওয়ার পরে আমাকে কাজ করবে, এবার মাইক্রোপ্রসেসর কাজ করবে মানে এক্সিকিউট হবে। তাহলে এই পুরো ঘটনাটা ঘটলো, এই পুরো ঘটনাটাকে আমরা অপকোড ফেচ, ডিকোড, এক্সিকিউট, এই তিনটে ঘটনাকে আমরা একত্রিত ভাবে কি বলি? ইনস্ট্রাকশন সাইকেল কমপ্লিট হলো। এই যে ইনস্ট্রাকশন সাইকেলটা কমপ্লিট হলো, 1000 নম্বর ঘর থেকে ফার্স্ট ইনস্ট্রাকশনটা আসলো। তাহলে 1001 নম্বর ঘর থেকে তো দ্বিতীয় ইনস্ট্রাকশনটা আছে, তাকে এবার কি করে আনবো আমি? তাহলে কি আবার ট্যাপ করবো হোয়াটসঅ্যাপটাকে? না। তাহলে 1000 নম্বর ঘরের পরের ঘরটা কত? নিশ্চয়ই 1001 নম্বর ঘর। এই যখন এই ঠিক ঘটনাটা ঘটছে, প্রোগ্রামটা যখনই স্টার্টিং অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে যে মুহূর্তে 1000 ঘর থেকে অর্থাৎ স্টার্টিং অ্যাড্রেস থেকে প্রথম ইনস্ট্রাকশনটা যখনই অপকোড ফেচ হচ্ছে, ডিকোড হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, ঠিক সেম টাইমে প্রোগ্রাম কাউন্টার নিজে থেকে এক ঘর ইনক্রিমেন্ট করবে। ঠিক সেম টাইমে প্রোগ্রাম কাউন্টার নিজে থেকে এক ঘর ইনক্রিমেন্ট করবে, স্টার্টিং অ্যাড্রেসের এক ঘর ইনক্রিমেন্ট করবে। তাহলে এই যে ইনক্রিমেন্ট করবে প্রোগ্রাম কাউন্টার তার স্টার্টিং অ্যাড্রেস থেকে এক ঘর ইনক্রিমেন্ট করবে, এই ইনক্রিমেন্টটা করার জন্য আরো একটা রেজিস্টার দরকার পড়ে, যে রেজিস্টারটাকে বলি আমরা ইনক্রিমেন্ট রেজিস্টার। এখন ডিক্রিমেন্টের কথা, এটা ডিক্রিমেন্টও করতে পারে, আমি এখন ইনক্রিমেন্টের কথাটা ভাবি। আইএনআর কথাটা হচ্ছে ইনক্রিমেন্ট রেজিস্টার, সেটাও 16 বিটের, কারণ 16 বিটের অ্যাড্রেসটাকেই তো ইনক্রিমেন্ট করতে হবে। 1000-এর পরেই তো 1001 নম্বর ঘর, তাহলে 1001টাও তোমার 16 বিটের, সেই জন্য ইনক্রিমেন্ট রেজিস্টারটাও 16 বিটের। তাহলে প্রোগ্রাম কাউন্টারের পরেই একটা রেজিস্টার আছে যে আমার ইনক্রিমেন্ট রেজিস্টার, সেটাও 16 বিটের। এইবার আমি
এই মডেলে আসি। এবার আমি এই মডেলে আসি। বল, এবার তোরা বলবি। আমি মাইক্রো প্রসেসর মানে তোদের মোবাইলে প্রত্যেকের প্রসেসর আছে, ধরে নে সেটা 8085 মাইক্রো প্রসেসর। এখন তোরা হোয়াটসঅ্যাপটাকে খুলবি, মানে হোয়াটসঅ্যাপটাকে ট্যাপ করবি। হোয়াটসঅ্যাপটাকে যখনই ট্যাপ করবি, হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা ধরে নে 1000 নাম্বার ঘরে আছে, স্টার্টে 1000 থেকে 2000 নাম্বার ঘরের মধ্যে লোড আছে। তার মানে হোয়াটসঅ্যাপের প্রোগ্রামটা 1000 নাম্বার ঘর থেকে স্টার্ট করে 2000 নাম্বার ঘর পর্যন্ত স্টোর আছে। তার মানে 1000, 1001, 1002, 3, 4, 5, 6 করতে করতে 2000 নম্বর ঘর পর্যন্ত স্টোর আছে। তার মানে হোয়াটসঅ্যাপ প্রোগ্রামের স্টার্টিং ইনস্ট্রাকশনটা কত ঘরে আছে? হোয়াটসঅ্যাপ প্রোগ্রামের স্টার্টিং ইনস্ট্রাকশন 1000 নম্বর ঘরে আছে। তাহলে 1000 নম্বর ঘরটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ প্রোগ্রামের স্টার্টিং অ্যাড্রেস। যেই আমরা হোয়াটসঅ্যাপকে ট্যাপ করছি, ওই স্টার্টিং অ্যাড্রেসটা প্রসেসরের কোথায় এসে পৌঁছালো? এবার তোরা বল, আমি শুধু বলতে বলতে যাচ্ছি, তোরা আমাকে কি করতে করতে চল, তবে ব্যাপারটা বুঝতে পারবি। এবার এই ছবিটা বুঝতে পারবি তবে। স্টার্টিং অ্যাড্রেসটা কোথায় পৌঁছালো? প্রোগ্রাম কাউন্টারে, তাই তো? এবার প্রোগ্রাম কাউন্টার কি করবে? সেই স্টার্টিং অ্যাড্রেসটা কাকে দেবে? মেমোরিকে। কারণ প্রোগ্রামটা তো অ্যাকচুয়ালি মেমোরিতে স্টোর আছে। হোয়াটসঅ্যাপ প্রোগ্রামটা তো অ্যাকচুয়ালি তোদের ফোনের মেমোরিতে স্টোর আছে। তাহলে প্রসেসরকে তো প্রসেসরের প্রোগ্রাম কাউন্টার সেটা তো আবার মেমোরিতে পাঠাবে ওই স্টার্টিং অ্যাড্রেসটা। স্টার্টিং অ্যাড্রেসটা কোন লাইন দিয়ে যাবে? অ্যাড্রেস লাইন। তাহলে স্টার্টিং অ্যাড্রেসটা ধর অ্যাড্রেস লাইন দিয়ে বেরোচ্ছে, দেখ বেরোচ্ছে, আর স্টার্টিং অ্যাড্রেসটা অ্যাড্রেস লাইন দিয়ে বেরোচ্ছে, মানে এটা যে বেরিয়ে আসছে সেটা স্টার্টিং অ্যাড্রেস লাইন দিয়ে বেরিয়ে আসছে। এবার সেই স্টার্টিং অ্যাড্রেসে অ্যাড্রেস লাইনে কটা বিট আছে? 16টা, মানে 16খানা তার আছে একসাথে। এই 16খানা তারকে একসাথে তো বলি আমরা বাস। তাহলে সেই 16খানা তারের নিশ্চয় নাম আছে। এখন ডিজিটাল ভাষাতে নাম সর্বদা 0 থেকে শুরু হয়। তাহলে সেই 16খানার নামকে আমি এখন কি বলতে পারি? A0 থেকে A15 পর্যন্ত নাম বলতে পারি তো? 16খানা তার নামকে, তারের নামকে আমি A0 থেকে A15 পর্যন্ত নাম্বারিং করতে পারি তো? বল, পারি কি পারি না? তাহলে সেই 16খানা বিটকে A0 থেকে A15 পর্যন্ত নাম্বারিং করা আছে এখানে, মানে এই জায়গাতে বেরোচ্ছে 16খানা তার বেরোচ্ছে। দেখ আগের দিন বলেছিলাম সেই 16খানা তার 8 ভাগ আছে। তাহলে ধরে নে প্রথম 8খানা তার, মানে প্রথম 8খানা তার মানে কত? A0 থেকে A7, এই প্রথম 8খানা তার আমার এই দিক দিয়ে বেরিয়ে এসছে। যে নাম্বারিংটা A0 থেকে A7। এখন ডি এর কথাটা ভুলে যা, ডিটাকে এখন ভুলে যা। A0 থেকে A7 এখানে ধর, এখানে বোঝ A0 থেকে A7 মানে এদিক দিয়ে 8টা তার বেরোলো। তারপরে নিশ্চয় পরের 8খানা তার কি নাম্বারিং কত হবে? A8 থেকে A15। তাহলে পরের 8খানা তার এদিক দিয়ে বেরোলো A8 থেকে A15। তাহলে এই 16খানা তার দিয়ে স্টার্টিং অ্যাড্রেসটা কোথায় আসছে? মেমোরিতে, তাই তো? স্টার্টিং অ্যাড্রেসটা এসে পৌঁছালো মেমোরিতে। স্টার্টিং অ্যাড্রেসটা মেমোরিতে পৌঁছালো, মেমোরিটা বাইরে আছে, মেমোরিটাকে ড্র করতে গেলে ছবি আঁটাতে পারবি না। তাহলে স্টার্টিং অ্যাড্রেসটা কোথায় পৌঁছালো বল? মেমোরিতে পৌঁছালো তো? মেমোরিতে পৌঁছালো, বল। এবার স্টার্টিং অ্যাড্রেসে মেমোরিতে গিয়ে পৌঁছালো, মেমোরিতে সাথে সাথে কন্ট্রোল বাস দিয়ে রিড সিগন্যাল পৌঁছেছে। রিড সিগন্যাল যেই পৌঁছেছে সেই কি হবে? মেমোরি এবার কি করবে? ফার্স্ট যে ইনস্ট্রাকশনটা আছে অপকোডের ভাষাতে স্টোর আছে 8 বিটে, সেটা এবার কোন দিক দিয়ে পাঠাবে? সেটা ডেটা বাস দিয়ে পাঠাবে তো? তাহলে সেটা ডেটা বাস দিয়ে বেরোচ্ছে, ডেটা বাস দিয়ে বেরোচ্ছে, ডেটা বাস দিয়ে বেরোচ্ছে, মানে এই ডেটা বাস দিয়ে ঢুকছে। সেই জন্য দেখে এবার ডেটা বাসের 8খানা তার
D0 থেকে D7 D0 থেকে D7 হিসেবে কাজ করছে। এবার এই 8খানা তার এবার D0 থেকে D7 হিসেবে কাজ করছে। সেই ডেটাটা মানে অফ কোডটা, ফার্স্ট ইনস্ট্রাকশনের অফ কোডটা মানে ডেটা বাস দিয়ে বেরিয়ে এসে এখানে পৌঁছালো। এবার কি তাহলে এই দিক দিয়ে ঢুকবে না, এই দিক দিয়ে ঢুকবে না, এবার এই দিক দিয়ে ঢুকবে, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়ে এইখানে এসে এই রাস্তা দিয়ে এসে এইখানে পৌঁছালো। তাহলে এখন অফ কোড আসছে তো, সেটা একটা অ্যাকচুয়ালি ডেটা একটা, তাহলে সে এই রাস্তা দিয়ে এসে কোথায় পৌঁছালো, এই ডেটা বাসে, ইন্টারনাল ডেটা বাসে পৌঁছালো, মানে এটাও 8 বিটের একটা ডেটা বাস লাইন, সে এই লাইনে এসে পৌঁছে গেল। এবার এই লাইনে এসে পৌঁছে কোথায় যাবে বল, ডেটা বাস দিয়ে বেরিয়ে এসে কোথায় পৌঁছেছিল, অফকোড ফেজ হয় তখন ইনস্ট্রাকশন রেজিস্টারে পৌঁছালো তো, অফকোড ফেজ হলো তখন কোথায় পৌঁছালো, ফার্স্ট ইনস্ট্রাকশনটা কোথায় এসে পৌঁছালো, ইনস্ট্রাকশন রেজিস্টারে। তাহলে এই দিক দিয়ে বেরিয়ে এসে ডেটাটা এই দিক অফকোড, ডেটাটা এই দিক দিয়ে বেরিয়ে এসে, যেহেতু ইনস্ট্রাকশনের অফকোড তাই এই রাস্তা দিয়ে বেরিয়ে এসে, এই রাস্তা দিয়ে বেরিয়ে এসে এই দিক দিয়ে ইন্টারনাল ডেটা বাসে পড়লো, সেই ডেটা বাস থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে ঢুকলো, এই দিক দিয়ে ঢুকবে, ইনস্ট্রাকশন রেজিস্টারে ঢুকলো। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে কোথায় যাবে, ইনস্ট্রাকশন ডিকোডারে, চিনবে তাকে, ইনস্ট্রাকশন ডিকোডারে গেল। ইনস্ট্রাকশন ডিকোডারে যাওয়ার পরে কি হবে, কাজ হবে, কাজ সম্পন্ন হবে তো, মাইক্রোপ্রসেসর কাজটাকে সম্পন্ন করবে তো। তাহলে ইনস্ট্রাকশন ডিকোডারের পরে এক্সিকিউট হবে, এক্সিকিউটটা কোথায় হবে, কন্ট্রোল সার্কিটে, এক্সিকিউটটা হবে কন্ট্রোল সার্কিটে। বোঝা গেল? এই যে কন্ট্রোল সার্কিটের মধ্যে দেখে এবার রিড রাইট সব আছে, এই কন্ট্রোল সার্কিটের মধ্যে দেখ রিড রাইট সব আছে। দেখ RD বার, WR বার, এই দুটো নাম তো আমি আগের দিন বলেছি, RD আর WR। তাহলে এই দুটো সিগন্যাল পেয়ে গেলাম, তাহলে সেই কন্ট্রোল সিগন্যাল দিয়ে সেটা পাঠাচ্ছে RD কে, সেটা কন্ট্রোল সিগন্যাল থেকে কন্ট্রোল হচ্ছে। তাহলে প্রথম ইনস্ট্রাকশন কমপ্লিট হলো, প্রথম ইনস্ট্রাকশনটা ফেচ হলো, ডিকোড হলো, এক্সিকিউট হয়ে গেল। তার মানে কি কমপ্লিট হলো আমার, আমার কমপ্লিটটা কি হলো বল, ইনস্ট্রাকশন সাইকেল আমার কমপ্লিট হলো, প্রথম ইনস্ট্রাকশন সাইকেল কমপ্লিট হলো। এই যে প্রথম ইনস্ট্রাকশন সাইকেল যতক্ষণে কমপ্লিট করছিল, আমাকে তো এবার পরের ইনস্ট্রাকশনটা 1000 নম্বর 1001 নম্বর ঘর থেকে সেকেন্ড ইনস্ট্রাকশনটা আনতে হবে। এই 1001 নম্বর ঘরটাকে এবার পাবো কি করে, না তো প্রোগ্রাম কাউন্টারে এতক্ষণ কত নম্বর ডেটা আছে, কত নম্বর অ্যাড্রেসটা আছে, 1000 নম্বর অ্যাড্রেসটা আছে। প্রোগ্রাম কাউন্টার কি করেছে, তার পাশেই দেখ ইনক্রিমেন্ট রেজিস্টার কানেক্ট করা আছে। প্রোগ্রাম কাউন্টার কি করেছে, যেই 1000 নম্বর ডেটাটাকে স্টার্টিং অ্যাড্রেসটাকে এদিক দিয়ে পাঠিয়ে দিয়েছিল, ঠিক তখনই ইনক্রিমেন্ট রেজিস্টার প্রোগ্রাম কাউন্টারকে এক ঘর বাড়িয়ে দিয়ে 1001 নম্বর অ্যাড্রেস ধরিয়ে রেখে দিয়েছে হাতে, যে তুমি এটা পাঠিয়ে দিয়েছো, তাহলে পরের ঘরে তুমি পৌঁছাবে, পরের ঘর 1001 নম্বর, এ নাও তোমার টোকেন দিয়ে দিলাম তোমার হাতে, তুমি পরের ঘরে পরের বার পরের ঘরে যাবে। তাহলে প্রোগ্রাম কাউন্টার বল, যে মুহূর্তে প্রথম ইনস্ট্রাকশনটা ফেচ হচ্ছে, ডিকোড হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রোগ্রাম কাউন্টারে অ্যাড্রেসটা কত আছে বলতো, পরের ঘরের অ্যাড্রেসটা আছে তো, ঠিক যে মুহূর্তে মানে প্রথমবার অ্যাড্রেসটা তো পাঠিয়ে দিল, যেই অ্যাড্রেসটা পাঠিয়ে দিল প্রথম ইনস্ট্রাকশনটা ফেচ হচ্ছে, ডিকোড হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, ঠিক সেম টাইমে ইনস্ট্রাকশন রেজিস্টার কি করে দিয়েছে, প্রোগ্রাম কাউন্টারকে 1 নম্বর ঘর বাড়িয়ে দিয়েছে। তাহলে বল এই মুহূর্তে, যে মুহূর্তে ফেচ হচ্ছে, ডিকোড হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু কত, 1001 তো এখন বর্তমানে, মানে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস, তাই তো।
ঠিক যে মুহূর্তে একটা ইনস্ট্রাকশন কাজ করছে, ফেচ হচ্ছে, এক্সিকিউট ডিকোড হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা ইনক্রিমেন্ট রেজিস্টারের সাহায্য নিয়ে প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসে দাঁড়িয়ে থাকছে, বা নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসে যাওয়ার জন্য রেডি হয়ে থাকছে। বুঝতে পারলি প্রোগ্রাম ইনক্রিমেন্টের ব্যাপারটা? এখান থেকেই কোশ্চেন আসে বাবা পরীক্ষাতে, যে হোয়াট আর দ্য মেন ফাংশন অফ প্রোগ্রাম কাউন্টার। What are the main function of program counter? প্রোগ্রাম কাউন্টারের কাজ কি? প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে রেডি করা at the moment of first instruction execute। যে মুহূর্তে ফার্স্ট ইনস্ট্রাকশন সাইকেল কমপ্লিট হচ্ছে, ঠিক সেই মুহূর্তে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে রেডি করা বা অ্যাড্রেসটাকে হাতে ধরে রাখা। তাহলে প্রোগ্রাম কাউন্টার যে অ্যাড্রেসটা হোল্ড করে থাকে অ্যাট দ্য মোমেন্ট অফ ফার্স্ট ইনস্ট্রাকশন এক্সিকিউশন, সেটা হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস নাম্বারটাকেও হোল্ড করে থাকে। পরীক্ষায় এটা কোশ্চেনটা কিন্তু এমন কোনো বছর নেই যে এই টপিক থেকে একটা কোশ্চেন আসেনি। এই যে কথাটা বললাম সেই কথা থেকে। এখন তোদের বক্তব্য, স্যার আপনি তো 8085 মাইক্রো প্রসেসর পড়াচ্ছেন, আর আমাদের সিলেবাসে তো 8051 মাইক্রো কন্ট্রোলার, তাই তো? এই মাইক্রো কন্ট্রোলারেরও যা কাজ, মাইক্রো প্রসেসরও তাই কাজ। শুধু মাইক্রো প্রসেসরের মেমোরিটা ভেতরে, মানে এই যে মেমোরিটা সেটা মাইক্রো প্রসেসরের ভেতরে থাকে, আর এই মেমোরিটা মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে বাইরে থাকে। বাকি সব কিছু একই আছে। এখানেও যে কাজ সম্পন্ন করে মাইক্রো কন্ট্রোলারও সেই কাজই সম্পন্ন করে। বল এইটুকু জায়গা বুঝতে পারলি? লাইনটা বুঝতে পারলি তো? এই লাইনটা তাহলে পিসি থেকে ডেটাটা অ্যাড্রেসটা আসলো। এবার ভালো করে দেখ, অ্যাড্রেসটা যখন আসলো, লোয়ার বিট, এই যে প্রথম A0 থেকে A7 এটাকে বলি আমরা লোয়ার বিট, আর A8 থেকে A15 এই অংশটাকে বলি আমরা হায়ার বিট। তাহলে হায়ার লোয়ার বিটটা দেখ এদিক দিয়ে এসে মেমোরিতে গেল, এই দিক দিয়ে এসে মেমোরিতে গেল, তাই তো? আবার অ্যাড্রেসটা যখন ওই অ্যাড্রেস থেকে যখন ইনস্ট্রাকশনটা বেরোচ্ছে ডেটা বাস দিয়ে বেরিয়ে আবার দেখ এদিক দিয়ে ঢুকছে, যে এদিক দিয়ে বেরোচ্ছে। সেই কারণে দেখ ভালো করে এই লোয়ার বিটটা প্রথমবার কাজ করছে, অ্যাড্রেসটা যখন আসছে তখন অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করছে, আবার যখন ডেটাটা যাচ্ছে তখন ডেটা লাইন হিসেবে কাজ করছে। তাহলে এই লাইনটা অ্যাড্রেসেরও লাইন, ডেটারও লাইন, 8টা বিট, কিন্তু ডেটা হিসেবে যখন কাজ করছে তখন 8 বিটের উপরে কাজ করছে, তখন দেখ এদিকে কাজ করছে না, তখন 8 বিটে কাজ করছে D0 থেকে D7, আবার অ্যাড্রেস হিসেবে যখন কাজ করছে A0 থেকে A7। তাই এটাকে আমরা অ্যাড্রেস এবং ডেটাকে একসাথে বলি AD0 থেকে AD7, এবং অ্যাড্রেসটা দেখ এদিক থেকে আসছে আর ডেটা দেখ এদিক থেকে ঢুকছে, সেই জন্য বাই ডিরেকশনাল। বোঝা গেল? তাহলে প্রথমে অভিমুখটা দেখ, আর অ্যাড্রেসটা আসছে,
কিন্তু ডেটাটা যাওয়ার সময় কি এখানে বাই ডিরেকশনাল দিয়েছি? এখানে কি বাই ডিরেকশনাল আছে? ডেটাটা কি এদিক দিয়ে ঢুকে কি এদিকে যাওয়ার তীর চিহ্ন পাচ্ছে? পাচ্ছে না, সেই জন্য এই দিক দিয়ে বেরিয়ে ও এদিক দিয়ে ঢুকছে, যে ইন্টারনাল ডেটা বাসে পড়ছে, যে সেখান থেকে ইনস্ট্রাকশন রেজিস্টারে আসছে, ইনস্ট্রাকশন ডিকোডারে, যে এক্সিকিউট হচ্ছে কন্ট্রোলে। তাহলে প্রথম ইনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হলো, সেম টাইমে ইনক্রিমেন্ট রেজিস্টার প্রোগ্রামিং কাউন্টারকে এক ঘর বাড়িয়ে দিল। বল এতটুকু ডেটা বুঝতে পারলি তো? বুঝতে পারলি? তাহলে এই জায়গার ছবিটা কিছুটা ক্লিয়ার হলো? বল এই জায়গার ছবিটা কিছুটা ক্লিয়ার হলো না হলো না বল, মানে এই ডিকোডারকে নিয়ে। আমি যদি বলি এই অংশের ছবিটা কিছুটা ক্লিয়ার হলো, পুরোটা হয়নি, কিছুটা হয়েছে নাকি বল? এখন পুরোটা হবে না। বেশ, তাহলে এটুকুই থাক আজকে, এটুকুই কর। সবাই আছিস না পালিয়েছে?